চলে আসলাম আরেকটা বোরিং চ্যাপ্টার নিয়ে, চ্যাপ্টার 11। চ্যাপ্টার 10 এর মতো বোরিং না। মাল্টি থ্রেডেড প্রোগ্রামিং এটা কি জিনিস সেটা নিয়ে বিস্তারিত, মানে খুব বর্ণনা টাইপ জিনিস আর কি, অনেক বেশি। ফার্স্ট অফ অল, এটা কি? জাভা প্রোভাইডস built-in support for multi-threaded programming। জাভাতে মাল্টি থ্রেডেড প্রোগ্রামিং এর জন্য বিল্ট ইন সাপোর্টই আছে। মাল্টি থ্রেডেড প্রোগ্রাম এটা হচ্ছে দুই বা ততোধিক পার্ট থাকে কোডের, যেটা একই সাথে রান করতে পারে। অর্থাৎ আমরা যেমন কি করি, যে নর্মালি একটা ফাংশন কল করলাম, মানে একটা ফাংশন আমরা বানাইলাম, তো সেই ফাংশনটাকে কল করলে ওই ফাংশনের পুরা কাজ শেষ হয়, পরবর্তীতে আমাদের পরবর্তী কাজ চলে, তাই না? বাট এইখানে বিষয়টা হচ্ছে, লাইক একটা ফাংশন আছে, আমি ওই ফাংশনটাকেও কল দিছি, ওই ফাংশনের কাজও চলতেছে, একই সাথে আমার মেইন ক্লাসের অন্য কিছু থাকলে সেটাও চলতেছে, অর্থাৎ মিক্স হয়ে যেতেছে আমাদের আউটপুটটা। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের মূলত মাল্টি থ্রেডেড প্রোগ্রামিং, যে টু অর মোর পার্টস দ্যাট ক্যান রান কনকারেন্টলি, একই সাথে চলতে পারে। ইচ পার্ট অফ সাচ এ প্রোগ্রাম ইজ কল্ড এ থ্রেড। প্রত্যেকটা পার্ট, অর্থাৎ অনেকগুলা পার্ট তো একসাথে চলে, তো এই প্রতিটা পার্টকে বলা হয় এক একটা থ্রেড। And each thread defines a separate path of execution। অর্থাৎ প্রত্যেকটা থ্রেড আলাদা আলাদা এক্সিকিউশন পাথ ডিফাইন করে। Thus multithreading is specialized form of multitasking। মানে অনেকটা মাল্টিটাস্কিং এর মতোই, তো আমরা কি জানি যে মাল্টিটাস্কিং মানে কি, একই সাথে অনেকগুলা কাজ করা। তো সেটারই একটা স্পেশালাইজড ফর্ম হচ্ছে মাল্টিথ্রেডিং, একই সাথে বিভিন্ন কোডের বিভিন্ন পার্ট আমরা চালাচ্ছি। তো মাল্টিটাস্কিং সেটা কি সাপোর্টেড বাই ভার্চুয়ালি অল মডার্ন অপারেটিং সিস্টেম। আচ্ছা, এটা সব অপারেটিং সিস্টেমেই চলে। মাল্টিটাস্কিং অ্যাকচুয়ালি যে আমরা ল্যাপটপ বা মোবাইলে একই সাথে অনেকগুলা, মোবাইল তো তাও ব্যাকগ্রাউন্ডে চলে, ল্যাপটপে কি আমরা অনেকগুলো ট্যাব ওপেন করতে পারি, এক একটা আমরা এক এক ধরনের কাজ করতেছি, এবং সেটা কি আমাদের ল্যাপটপ বা কম্পিউটার সাপোর্ট করতেছে, একই সাথে প্রতিটা কাজ চলতেছে, এটাই তো আমাদের মাল্টিটাস্কিং। allows multiple tasks to run concurrently। two distinct types, একটা হচ্ছে প্রসেস বেসড মাল্টিটাস্কিং, একটা হচ্ছে থ্রেড বেসড মাল্টিটাস্কিং। আমরা যে ল্যাপটপ কম্পিউটার চালাই, বিভিন্ন কিছু একই সাথে, লাইক ইউটিউব চালাচ্ছি, একই সাথে কোনো ওয়েবসাইট চালাচ্ছি, এই জিনিসগুলো হচ্ছে আমাদের প্রসেস বেসড মাল্টিটাস্কিং। যেমন একই সাথে ক্রোম, ভিএলসি প্লেয়ার, এমএস ওয়ার্ড, এমন অনেক কিছু আমি চালাইতেছি ল্যাপটপে, তো এইগুলো হচ্ছে আমাদের প্রসেস বেসড মাল্টিটাস্কিং। আর থ্রেড বেসড মাল্টিটাস্কিং, যেটা অ্যাকচুয়ালি আমাদের এই স্লাইডের টপিক, সেটা হচ্ছে একটা অ্যাপের ভিতরে বিভিন্ন ধরনের কাজ চলা, লাইক যে ডাটা লোড হচ্ছে, অ্যানিমেশন চলতেছে, ব্যাকগ্রাউন্ডের কাজ চলতেছে, অর্থাৎ আমরা অনেকগুলো অ্যাপ একসাথে চালাইলে সেটা হচ্ছে মাল্টিটাস্কিং, হচ্ছে প্রসেস বেসড মাল্টিটাস্কিং। আর একটা অ্যাপের মধ্যেই একই সাথে তার লেখালেখি, তার অ্যানিমেশন, তার ব্যাকগ্রাউন্ডে যেসব প্রসেস চলতেছে, এই একটা অ্যাপের ভিতরগত বিভিন্ন কাজ নিয়ে যেই অনেকগুলা যে কাজ চলতেছে একসাথে একটা অ্যাপের মধ্যে, সেইটা হচ্ছে আমাদের থ্রেড বেসড মাল্টিটাস্কিং। তো কি বলছে, প্রসেস বেসড হচ্ছে একটা ওয়াইডলি এরিয়া, না অনেকগুলো অ্যাপের কাজ, আর থ্রেড বেসড একটা অ্যাপের ভিতরগত বিভিন্ন কাজ। তো প্রসেস বেসড মাল্টিটাস্কিং, a process is a program that is executing। প্রসেস থেকে একটা প্রোগ্রাম যেটা এক্সিকিউট হচ্ছে বা চলতেছে আর কি। allows two or more programs, একসাথে একাধিক প্রোগ্রাম আমাদের অ্যালাউ করে, লাইক রানিং এ জাভা কম্পাইলার, একটা টেক্সট এডিটর, একটা ওয়েবসাইট, আমি অনেকগুলো একসাথে চালাতেছি। প্রত্যেকটা প্রোগ্রাম কি সেপারেট প্রসেসে চলতে থাকে, কোনোটার জন্য কোনোটা হ্যাম্পার হয় না। থ্রেড হচ্ছে একটা লাইট ওয়েট ইউনিট অফ এক্সিকিউশন উইথিন এ প্রোগ্রাম, অর্থাৎ একটা প্রোগ্রামের মধ্যেই বা একটা অ্যাপের মধ্যে বিভিন্ন কাজ চলে। এ সিঙ্গেল প্রোগ্রাম ক্যান পারফর্ম মাল্টিপল টাস্ক, লাইক একটা টেক্সট এডিটর টেক্সট ফরম্যাট করতেছে, সাথে সাথে আবার প্রিন্টও করতেছে। ওই টেক্সট এডিটরে একটা জিনিস আমি প্রিন্ট দিয়ে রাখলাম, সাথে আরেকটা জিনিস আমি ফরম্যাটও করতেছে, তো ওই অ্যাপেরই দুইটা কাজ চলতেছে একসাথে। তো এইটা হচ্ছে আমাদের থ্রেড বেসড মাল্টিটাস্কিং। এটা সেপারেট থ্রেড, অর্থাৎ একটা অ্যাপের মধ্যেই পার্ট পার্ট যে থ্রেড গুলো আছে দুই থ্রেড, অর্থাৎ একটা থ্রেডের কাজ টেক্সট এডিট করা, আর একটা থ্রেডের কাজ প্রিন্ট করা, তো দুইটা থ্রেড আমার কাজ করতেছে।
প্রসেস বেসড অ্যান্ড থ্রেড বেসড মাল্টিটাস্কিং এর কিছু ডিফারেন্স, যে প্রসেসটা হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ অপারেটিং সিস্টেম। পুরো অপারেটিং সিস্টেমের বিভিন্ন স্মলেস্ট ইউনিট অর্থাৎ এক একটা অ্যাপ বা কোনো কিছু সেগুলা। আর থ্রেড হচ্ছে আমাদের একটা কোডের স্মলেস্ট ইউনিট, অর্থাৎ একটা প্রোগ্রামের বিভিন্ন পার্ট আর কি। তো এটা একটা ওয়াইডলি একটা জিনিস, আর এটা ছোট একটা জিনিস, এটা বোঝা যায়। ডিলস উইথ বিগ পিকচার, অর্থাৎ ইন্টায়ার প্রোগ্রামস নিয়ে কাজ করে, অনেকগুলো প্রোগ্রাম তার কি হোল প্রোগ্রাম নিয়ে কাজ করে। বাট থ্রেড বেসডের ক্ষেত্রে কি হয়, সে ডিটেলস উইথিন এ প্রোগ্রাম, অর্থাৎ একটা প্রোগ্রামের ভিতরগত সব কিছু ডিটেলস নিয়ে কাজ করে। তো প্রসেস বেসডটা আমাদের হেভি ওয়েট টাস্ক, আর থ্রেড বেসডটা আমাদের লাইট ওয়েট টাস্ক। এই ক্ষেত্রে কি হয়, সেপারেট অ্যাড্রেস স্পেস লাগে এদের, কারণ একাধিক অ্যাপ, প্রত্যেকটা অ্যাপের জন্য আলাদা আলাদা স্পেস লাগে। তো সবগুলোর জন্য সেপারেট অ্যাড্রেস লাগে। আর এটা সেম অ্যাড্রেসই, কারণ একটা প্রোগ্রাম তো আমাদের একটা স্পেসই নিছে, তো তার মধ্যগত বিভিন্ন কাজ করতে তো আমাদের একটা এক্সট্রা কোনো স্পেস লাগতেছে না, একটাই মাত্র অ্যাড্রেস লাগে। প্রসেস বেসড মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে মোর ওভারহেড, এটা ওভারহেড বলতে আর কি আমাদের যে এক্সট্রা খরচগুলো হয়, লাইক অনেকগুলো অ্যাপ ইউজ করলে আমাদের সিপিইউ টাইম ওয়েস্ট হয়, বা অনেক বিভিন্ন এক্সট্রা ইউজেস আছে আর কি, সেটা আমাদের থ্রেড বেসডে কম হয়, কারণ একটাই প্রোগ্রাম চলে। এই তো এটার ক্ষেত্রে প্রসেস বেসডের ক্ষেত্রে এক্সপেন্সিভ, তাদের মধ্যে ইন্টারনাল কমিউনিকেশন জন্য এটা তেমন বেশি এক্সপেন্সিভ না, যেহেতু ছোট এরিয়া। কনটেক্সট সুইচিং কস্টলি, আর কনটেক্সট সুইচিং লোয়ার কস্ট। মানে মানে একটা জিনিস থেকে আমি আরেকটা জিনিসে শিফট হয়ে গেলাম, একটা অ্যাপ থেকে আরেকটা জিনিসে শিফট হইলাম, আর এইটা হচ্ছে একটা প্রোগ্রামেরই তো এক পার্ট স্টপ করে আরেকটা জিনিস কাজ করা, তো এটা বেশি ইজিয়ার আর কি, এটা যেহেতু ওয়াইডলি একটা জিনিস। সিঙ্গেল থ্রেডেড মডেল, সিঙ্গেল থ্রেডেড মডেলে আমাদের সমস্যা কি, যদি আমরা একটা মানে দোকানের উদাহরণ নিয়ে চিন্তা করি আর কি, যে একটা দোকান আছে আমার, আমি একাই, অর্থাৎ আমার কোনো কর্মচারী নাই আমার দোকানে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কী প্রবলেম ফেস করবো, সেই জিনিসটা হচ্ছে সিঙ্গেল থ্রেডের মতো। সিঙ্গেল থ্রেড লাইক একজনই আমাদের কর্মচারী, যেটা আমি নিজেই। তো ইউজেস অ্যান ইভেন্ট লুপ উইথ পলিং, অর্থাৎ একটাই ইভেন্ট লুপ উইথ পলিং আছে, মানে একজনই চেক করার জন্য আছে যে কি কাজ করব। ইভেন্ট হচ্ছে আমাদের কাজ, তো কাজ আছে কি না সেটা আমার একারই চেক করতে হবে। একজন কাস্টমার আসছে কি না সেটা আমি চেক করব, তার কি জিনিস লাগবে না লাগবে সেটা আমি তাকে সার্ভ করব, ঠিক আছে। সিঙ্গেল থ্রেড রানস অ্যান ইনফিনিট লুপ। ইনফিনিট লুপ কেন, এটা হচ্ছে আমি একাই, যেহেতু আমারই বারবার চেক করতে হবে কেউ আসছে কি না, কেউ আসলে তার কাজ করতে হবে, কেউ না আসলেও আমার বারবার চেক করতে হবে কি কেউ আসে কি না আসছে কি না, আমি ঘুমাই গেলে তো হবে না। সো এই জিনিসটাকেই বলেছি ইনফিনিট লুপ, চলতে থাকে, একজনেরই সব কাজ করতেই থাকতে হয়, ঠিক আছে। বাট পোলস অ্যান্ড ইভেন্ট কিউই টু ডিসাইড হোয়াট টু ডু নেক্সট, অর্থাৎ একটা ইভেন্ট কিউই লাইক আমি পরবর্তীতে কী করবো, অর্থাৎ একটা কাস্টমার আসছে, সে কী জিনিস চাইলে আমি তো সেই অনুযায়ী কাজটা করবো, তাই না। তো এটাই একটাই মাত্র ইভেন্ট কিউই থাকে, যে আমার নিজেরই চেক করতে হবে নেক্সটে কী আছে। When an event occurs, control is dispatched to an event handler, অর্থাৎ একটা কাস্টমার যখন আসছে, সে একটা জিনিস চাইলো, লাইক চিনি চাইলো, তো আমি কি সব কাজ বাদ দিয়ে অন্য কাস্টমার আসে না আসে বা আসতেছে কিনা সেইগুলো দেখা বাদ দিয়ে আমার আগে এইটা হ্যান্ডেল করতে হবে, যে সে চিনি চাইছে, আমি সব কাজ বাদ দিয়ে ওই জিনিসটাই, ওই কাজটাই করবো আগে। তো এটাই ডিসপ্যাচ টু একটা ইভেন্ট হ্যান্ডেলার দিকে ডিসপ্যাচ হয়ে যাওয়া। লিমিটেশন কি এই সিঙ্গেল থ্রেডেড সিস্টেমে, সমস্যাগুলো কি কি। আনটিল দ্য ইভেন্ট হ্যান্ডেলার রিটার্নস নাথিং এলস ক্যান এক্সিকিউট, অর্থাৎ একজন কাস্টমার কিছু একটা জিনিস চাইলো, আমি সেই কাজটা করতেছি, তার মধ্যে আমি কি অন্য কাজ করতে পারবো, অন্য কাস্টমার কী চাইলো না চাইলো সেটা আমি দিতে পারতেছি না। আমার একটা কাস্টমারের জিনিসপাতিগুলো আমার দিতে হবে, পরে আমি অন্যজন কী চাইলো সেটা আমি দিতে পারবো। তো এখানে সেটাই বলছে যে একটা ইভেন্ট হ্যান্ডেলার যতক্ষণ রিটার্ন হয়, আমাদের কোডের ক্ষেত্রে তো আমাদের কাজ শেষ হওয়া মিনস রিটার্ন, তো একজনের কাজ শেষ না হওয়া পর্যন্ত নাথিং এলস ক্যান এক্সিকিউট, অন্য কিছু এক্সিকিউট হতে পারবে না। তো এই কারণে সিপিইউ টাইম ওয়েস্ট হয়, অনেক ওয়েট করতে হয় অনেক অন্য থ্রেডগুলার। ওয়ান পার্ট অফ দ্য প্রোগ্রাম ক্যান ডমিনেট দ্য সিস্টেম, অর্থাৎ লাইক আমার দোকানে একজন একদম মান্থলি বাজারের লিস্ট নিয়ে আসছে,
তো তার জিনিসগুলো আমি যদি দেওয়া শুরু করি মিনিমাম 10 মিনিট চলে যাবে। তো সেই 10 মিনিট অন্য কাস্টমার আসলেও তাকে আমি সার্ভ করতে পারতেছি না। তো যার কারণে একটা পার্ট কি পুরা সিস্টেমটা ডমিনেট করে ফেলছে, এমন হইতে পারে। ইফ দ্য থ্রেড ব্লকস ওয়েট ফর এ রিসোর্স দ্য ইন্টায়ার প্রোগ্রাম স্টপস। মিনস এটা হচ্ছে ওয়েটস ফর রিসোর্স লাইক একজন আসলো, এমন একটা জিনিস আমার কাছে চাইলো যেটা আমার শেষ হয়ে গেছে আর কি, আমার দোকানে আপাতত নাই। তো আমি চিন্তা করলাম যে আমি সামনের দোকান থেকে আয়না দেই আমাকে। তো আমি যদি সেটা আনতে যাই, তো সেই টাইমটায় আমার দোকানে তো কোনো লোক নেই আর। সো দোকানে যদি আরও কাস্টমার আসেও সেটা তাকে সার্ভ করার মতো কেউ নেই, অর্থাৎ আমার পুরো দোকানদারি কি এখানে স্টপ হয়ে আছে না। তো এখানে সেই জিনিসটাই বলছে, ইফ দ্য থ্রেড ব্লকস ওয়েট ফর রিসোর্স দ্য ইন্টার প্রোগ্রাম স্টপ। তো আমি একাই ছিলাম, আমি কারেন্টলি দোকানে নাই, দ্যাট মিনস আমার পুরা সিস্টেম অফ হয়ে আছে, পুরা কাজই আমাদের কি অফ হয়ে আছে। আমি আসবো, তারপরেই আবার কাজ শুরু হবে। মাল্টি থ্রেডেড প্রোগ্রামিংয়ের অ্যাডভান্টেজ কী? মাল্টি থ্রেড বলতে আমার এখন অনেকগুলো কর্মচারী আছে, তাহলে আমার কী কী অ্যাডভান্টেজ আছে? এলিমিনেট দ্য সিঙ্গেল মেইন পোলিং লুপ, অর্থাৎ এখন আর একজন পোলিং লুপ নাই যে কি আসছে কিনা বা কি কাজ আছে এইটা দেখার জন্য এখন আর একজন না, একজন একটা কাজ করতেছে, সো এখন আরেকজন এটা চেক করার জন্য আছে যে আরেকজন কাস্টমার আসছে কিনা। সো একজনের মাল্টিপল মানে ইনফিনিট লুপে পড়ে যেতে হচ্ছে না। অন থ্রেড ক্যান পজ উইদাউট স্টপিং আদার্স, অর্থাৎ আমার সাপোজ 5টা কর্মচারী আছে, 5জন কর্মচারী 5জন কাস্টমারের জিনিসপাতি সার্ভ করতেছে। এখন একজনের কাজ শেষ হয়ে গেল, তার মানে তো অন্য কর্মচারীরা স্টপ হয়ে যাবে না, তাই না? এখন যদি এক্সট্রা কোনো কাস্টমার না থাকে, ওই থ্রেডের বা ওই কর্মচারীকে কাজ ওইখানে আপাতত স্টপ, সো সে স্টপ হইতেই পারে, বাকিরা তাদের কাজ চালাইতে পারে। When a thread blocks, only that thread pauses, other threads continue running. That means ওই যে আমি যদি এখন একটা জিনিস আনতে যাই বাইরে, তো কি একজন কর্মচারীকে আমি পাঠাবো, বাকিরা তো তার কাজ চলতে থাকবে, অর্থাৎ আমার দোকানদারি কিন্তু স্টপ হয়নি, অন্য সবগুলা কাজ চলতেছেই। একজনের জিনিস আমি আনতে বাইরে গেছি, তো শুধু তার কাজটা অফ হয়ে আছে, তাই না? এরপরে বেটার সিপিইউ ইউটিলাইজেশন, আইডল টাইম ক্যান বি ইউজড প্রোডাক্টিভলি। মানে ওই যে সিঙ্গেল থ্রেডের ক্ষেত্রে কী হচ্ছিল, আমার 5জন কাস্টমার আসলো, একজন কাস্টমারের কাজ করতেছি, বাকি 4জন ওয়েট করতেছে, আবার একজন করলাম, পরে 3জন ওয়েট করছে, কতগুলো টাইম নষ্ট, সিপিইউ টাইম ওয়েস্ট হচ্ছে কত। সেইখানে যদি আমার মাল্টি থ্রেড হয়, একজনের টাইমে আমি 5জন কর্মচারী হলে 5জন কাস্টমারকে সার্ভ করতে পারতেছি, তাহলে কি আমার প্রোডাক্টিভিটি বাড়ছে, আমার সিপিইউ টাইম ওয়েস্ট কম হচ্ছে। এমন কিছু ওয়েটিং ফর নেটওয়ার্ক ডাটা, ইউজার ইনপুট, অর্থাৎ একটা ইউজার ইনপুট দিবে, সেই অনুযায়ী নেটওয়ার্ক ডাটা তাকে প্রোভাইড করা হবে, এমন কিছু আর কি। অ্যানিমেশন থ্রেডস ক্যান স্লিপ বিটুইন ফ্রেমস উইদাউট পজিং দ্য এন্টায়ার সিস্টেম, অর্থাৎ একটা প্রোগ্রামে লাইক তার অ্যানিমেশন আছে, তার ডিসপ্লে আর ভিউ টিউ মানে এডিট করা অনেক কাজ আছে, তো শুধু অ্যানিমেশন পার্টটা আমি স্টপ করে দিলাম, আমি অন্য কাজ করতেছি, তো এটা হইতেই পারে, পুরো সিস্টেম অফ হয়ে যাবে না তার জন্য। থ্রেডস অ্যান্ড সিপিইউ এক্সিকিউশন, একটা সিঙ্গেল কোর সিস্টেমের ক্ষেত্রে থ্রেড শেয়ার সিপিইউ, তারা কি সিপিইউ শেয়ার করা আছে, একটাই সিপিইউর কাজ চলতেছে, একটাই সিপিইউ আছে, তো থ্রেডস যতগুলো আছে সবাই কি সিপিইউ শেয়ার করে নেয়। তো ইচ রিসিভ এ টাইম স্লাইস, অর্থাৎ প্রত্যেকে ভাগ করে না, অর্থাৎ সিপিইউর এতটুকু টাইম আমি কাজ করব, এতটুকু টাইম ও কাজ করবে, এরকম টাইম স্লাইসে ভাগ হয়ে যায়। থ্রেডস ডু নট ট্রুলি রান সিমেন্টেনিয়াসলি, অর্থাৎ থ্রেডগুলো অ্যাকচুয়ালি একসাথে চলে না, ঠিক আছে? টাইম মানে কি বলে, লাইক 0.05 সেকেন্ড ও চলতেছে, 0.05 সেকেন্ড ও চলতেছে, তো যার কারণে মনে হয় যে একই সাথে চলতেছে, বাট অ্যাকচুয়ালি একসাথে চলে না। মাল্টি কোর সিস্টেমের ক্ষেত্রে মাল্টিপল থ্রেড ক্যান এক্সিকিউট সেম টাইম, তো সেই ক্ষেত্রে হয় কি একই টাইমে এই থ্রেডেরও কাজ চলতেছে, ওই থ্রেডের কাজ চলতেছে, তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। থ্রেড স্টেটস, থ্রেডের বিভিন্ন স্টেট আছে, অর্থাৎ একটা কর্মচারীর বিভিন্ন স্টেট থাকতে পারে। যদি আমি দোকানের উদাহরণটা চিন্তা করি, রানিং, রেডি টু রান, সাসপেন্ডেড, ব্লক, টার্মিনেটেড, অনেক কিছু।
রানিং লাইক তার কাজ চলমান, রেডি টু রান মানে সে কাজ করার জন্য প্রস্তুত আছে, এখন কাজ আসলে সে করবে। সাসপেন্ড মিনস আচ্ছা এগুলো প্রোগ্রামের ওভারভিউতে দেখানো হবে। ব্লক তো আমরা দেখছি যে লাইক ওর কাজ একদমই স্টপ আছে কারণ সে বাইরে জিনিস আনতে গেছে। টার্মিনেট মানে আমার টোটালি কাজ শেষ, কাস্টমারকে সার্ভ করা শেষ, কাস্টমার চলে গেছে, এরকম জিনিস আর কি। তো রানিং কারেন্টলি এক্সিকিউটিং অন দ্য সিপিইউ, সিপিইউতে অলরেডি কি কোড চলতেছে, প্রোগ্রামটা রানিং আছে মানে অ্যাক্টিভ আছে অ্যাকচুয়ালি, এখনও কাজ শুরু করেনি। রেডি হচ্ছে রেডি টু রান, সে কাজ করার জন্য রেডি। ওয়েটিং টু রিসিভ সিপিইউ টাইম, অর্থাৎ সিপিইউ যে বিভিন্ন টাইম স্লাইসে ভাগ হয়, তো তার টাইমটা পাওয়ার জন্য সে ওয়েট করতেছে। আর ব্লকড কখন হয়, যখন ওই যে রিসোর্সের জন্য ওয়েট করে, এখন কন্টিনিউ করতে পারতেছে না কারণ তার যে জিনিসগুলো লাগবে আপাতত তার কাছে নাই, আনটিল দ্য রিসোর্স বিকামস অ্যাভেলেবল। সাসপেন্ড হচ্ছে টেম্পোরারি হোল্ড রেট, অর্থাৎ পরে আবার কাজ শুরু করতে পারে, মানে একটা কাজ চলতেছিল যেটা কিছুক্ষণের জন্য স্টপ রাখছে, পরবর্তীতে আবার এটা চালু করতে পারে, এইগুলো হচ্ছে সাসপেন্ড। আর টার্মিনেট হচ্ছে একটা কাজ টোটালি শেষ, সেটা আর পরে চালু হবে না। এবার হচ্ছে থ্রেড প্রায়োরিটিস। থ্রেড প্রায়োরিটিসটা হচ্ছে কিছু ইন্টিজার নাম্বার আমরা কোডের মধ্যে তাকে দিয়ে দিতে পারি আর কি। এটা অ্যাকচুয়ালি আমরা প্রায়োরিটি দিই যে কোন থ্রেডটার কাজ আগে হবে, এরকম আর কি। যে দে স্পেসিফাই দ্য রিলেটিভ ইম্পর্টেন্স অফ দ্য থ্রেড, অর্থাৎ আমি তাকে অ্যাকচুয়ালি বলে দিই যে কোনটা বেশি ইম্পর্টেন্ট আমার কাছে আপাতত, সেইটার কাজ। এ হায়ার প্রায়োরিটি থ্রেড ডাজ নট রান ফাস্টার, অর্থাৎ প্রায়োরিটি বেশি হওয়ার মানে এই না যে সে দ্রুত কাজ করবে, এমন না। কোন কাজটার ইম্পর্টেন্স বেশি এরকম করে আমি আর কি একটা সর্টিং করি আর কি। তো যার ইম্পর্টেন্স বেশি, যার আমার কি সেই ইন্টিজার ভ্যালুটা বেশি, ভ্যালু বেশি হলে ইম্পর্টেন্স বেশি, ঠিক আছে, তো তার কাজটা আগে হয়। প্রায়োরিটি ডিটারমাইন্স হুইচ থ্রেড গেটস সিপিইউ টাইম নেক্সট, অর্থাৎ নেক্সট সিপিইউ টাইমটা কে পাবে অ্যাকচুয়ালি। অনেকগুলো টাইম স্লাইসে তো ভাগ আছে, এখনের টাইমটা কোন থ্রেডটা পাবে এইটা এই প্রায়োরিটি দিয়ে সিলেক্ট করা হয়। সুইচিং ফ্রম ওয়ান থ্রেড টু অ্যানাদার, এই যে একটা থ্রেডকে স্টপ করে আরেকটা থ্রেডকে কল করা, এইটাই কি আমাদের কনটেক্সট সুইচ। কনটেক্সট সুইচিং দুইটা উপায় আছে, ইল্ড আছে একটা, স্লিপ আছে একটা। এটা হলে কি হয়, বিকামস ব্লক, অর্থাৎ কিছুক্ষণের জন্য আমরা প্রোগ্রাম ওইখানে স্লিপ করাই ফেলি। লাইক আমরা কি করি, একটা ফর লুপ দিয়ে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যা প্রিন্ট করতে পারি। তো এই ক্ষেত্রে হয় কি, আমি যদি কি করি, একটা স্লিপ দিয়ে দিই, স্লিপ যদি 1 সেকেন্ডের জন্য আমি স্লিপ করি, তো তখন দেখা যাবে 1, এরপরে 1 সেকেন্ড স্টপ হয়ে আছে, এরপরে 2, আবার 1 সেকেন্ড স্টপ হয়ে 3, এইভাবে করে আমাদের প্রিন্ট করতেছে। এই বিষয়গুলো দেখতে ইন্টারেস্টিং। যদি আমরা একটা কোড দিয়ে দেখি, লাইক এই কোডের ক্ষেত্রে আমরা যদি তাকাই, এগুলা কি, এগুলা পরে আসতেছে। তো এইখানে আমরা দেখি এই যে প্রিন্ট করা হয়েছে, আমরা এন প্রিন্ট করছি, এন কি 5 থেকে শুরু করে এক এক করে কমতেছে এবং সেগুলো আমরা প্রিন্ট করতেছি। তো এইখানে একটা জিনিস দেওয়া আছে থ্রেড ডট স্লিপ, অর্থাৎ এই স্লিপটা ইউজ করা হয়েছে। 1000 মিনস 1000 মিলি সেকেন্ড, এখানে টাইমটা বসাইতে হয় মিলি সেকেন্ড, 1000 মিলি সেকেন্ড মিনস 1 সেকেন্ড। তো এইটা যদি আমি রান করি, আমার কি নর্মালি একটা কোড রান করলে কি 5 থেকে 1 একবারে প্রিন্ট হয়ে যায়, আমরা তো পুরোপুরি আউটপুটটাই দেখি একবারে, তাই না? বাট এইটা যদি আমি রান করি, এটা পুরোটা ক্লিয়ার করে রান করি, এইটা রান করলে এই যে আমাদের 5 4 3 2 1, অর্থাৎ একটা সময় নিচ্ছে সে, তারপরেই এটা পরবর্তীটা প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের স্লিপ। অ্যাকচুয়ালি কী করে, ওই 1 সেকেন্ড টাইম সে প্রোগ্রামকে ঘুম পাড়ায় রাখছে আর কি, ওই কাজটাকে, ওই থ্রেডের কাজটাকে ব্লক করে রাখছে ওই টাইমটায়। যদি অন্য কিছু থাকতো ওই টাইমে অন্য কাজ চলতে থাকতো, ঠিক আছে, সেগুলো দেখবো আমরা পরে। ইল্ড নিয়ে আর কি এখন আমি পাই নাই, মানে যতটুকু পর্যন্ত পড়ছি আর কি, পাইলে পরবর্তীতে দেখব। ইন দিস কেস অল রেডি থ্রেডস আর এক্সামিন্ড, অর্থাৎ দ্য হাইয়েস্ট প্রায়োরিটি রেডি থ্রেড ইজ গিভেন টু সিপিইউ, অর্থাৎ প্রত্যেকটা থ্রেডই রেডি আছে,
যেই রেডিগুলো আছে সবাই তার কাজ সম্পর্কেও জানে, সে তার কাজগুলো করতে প্রস্তুত, বাট হাইয়েস্ট প্রায়োরিটিটাই আগে যায় আর কি। যখন এই যে একটা ব্লক করে রাখলাম, অর্থাৎ আমি এই যে 1 সেকেন্ড টাইম যে আমার প্রোগ্রামটাকে 1 সেকেন্ড টাইম এখানে স্টপ রাখছি, তো সেই টাইমে প্রোগ্রাম থেমে থাকবে না, ঠিক আছে। স্লিপ মিন্স শুধু ওই থ্রেডের কাজটা অফ আছে, ওই টাইমে কী হবে, অন্য কাজ চলতে থাকবে এবং অন্য কাজের মধ্যে কে প্রায়োরিটি পাবে সেটা আমরা প্রায়োরিটি দিয়ে ডিফাইন করে রাখছি। আর প্রায়োরিটি আমরা যদি ডিফাইন করে না দিই তখন উল্টাপাল্টা আউটপুট, মানে অ্যাকচুয়ালি সবগুলোতে উল্টাপাল্টা আউটপুট আসবে। আমরা যে পরবর্তী মানে এই স্লাইডে এখনও কোড আসে নাই, আরও 10-15 পরে যে কোড আছে, তো প্রত্যেকটা কোডেই হয় কি আমাদের যতবার এমনি রান করবো ততবারই উল্টাপাল্টা আউটপুট আসে, ঠিক আছে। কনটেক্সট সুইচিং টু, আচ্ছা, a running thread can be interrupted by higher priority thread, lower priority thread paused immediately. একটা থ্রেড রান করতেছে, ঠিক আছে, একটা থ্রেড চলমান আছে, আমি সেই টাইমে কি করলাম, আরেকটা থ্রেডের প্রায়োরিটি বাড়ায় ফেললাম। বাড়ালে কি হবে, সে ওই লোয়ার প্রায়োরিটিকে স্টপ করে দিবে এবং নিজে কন্ট্রোল নিয়ে নেবে। এই যে এখানে কিছু চ্যাটজিপিটির খাঁটি বাংলা কথা, যে আগেরটা ছিল মানে কনটেক্সট সুইচিং 1-এর ক্ষেত্রে ছিল যে আমি থামতেছি আরেকজন কাজ কর, এরকম জিনিসটা। বাট এইখানে হচ্ছে সিস্টেম বলে যে তুই থাম, ও আগে চলবে, অর্থাৎ হায়ার প্রায়োরিটিটা আগে চলবে। লাইক দুইটা থ্রেড আছে, একটার প্রায়োরিটি 3 আর একটার প্রায়োরিটি আছে 8। এ চলতেছিল, হঠাৎ বি রেডি হয়েছে, তো বি রেডি হলে কী হবে, এ থেমে যাবে এবং বি তার কাজ শুরু করবে। বিষয়টা এরকম। হ্যাঁ, এইটার ক্ষেত্রে মানে প্রথমটায় মানে এখানে যে জিনিসটা বলা আছে যে আগেরটা ছিল আমি নিজে থামি, অর্থাৎ এখানে আমরা কি জোর করে স্লিপ দিয়ে কি একটা থ্রেডকে আমি থামাইছি, তখন অন্যটা কাজ করতেছে। বাট এখানে কি অটোমেটিকলি স্টপ হয়ে গেছে না, জোর করার মানে নিজে থেকে থামানো লাগে না। হায়ার প্রায়োরিটি যখন আইছে কি ওইটা অটোমেটিকলি স্টপ হয়ে গেছে। সিঙ্ক্রোনাইজেশন, এটাও পুরো হাফ স্লাইড পড়ছি আমি আর কি, 56 পৃষ্ঠা পর্যন্ত। এটা নিয়ে কোডে আমি এখনও পাইনি। এটা হচ্ছে একটা লকিং সিস্টেম টাইপ, মাল্টি থ্রেডিং ইন্ট্রোডিউস অ্যাসিঙ্ক্রোনাস বিহেভিয়ার, অ্যাক্সেস শেয়ার ডাটা, সেভ অ্যাক্সেস দেয় আর কি। এটার বিষয়টা এরকম যে ধরো দুইটা থ্রেড কি একই ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স চেঞ্জ করতেছে, তো থ্রেড এতে 100 আর থ্রেড বিতে -50। কন্ট্রোল না থাকলে কি ভ্যালু ভুলভাল হয়ে যেতে পারে। তো সিঙ্ক্রোনাইজেশন কি করে, একটা থ্রেডকে একবার অ্যাক্সেস দেয়, অন্যগুলো ওয়েট করে। তাই যার কারণে অর্থাৎ যার কাজ সে করতে পারে। তো আমি একটু আগে যেমন বললাম যে কোড কি উল্টাপাল্টা সবগুলো কাজ করতে থাকে, ঠিক আছে। একই সাথে যে থ্রেড রানিং থাকে আমাদের আউটপুটগুলো বারবার উল্টাপাল্টা আসে। তো আমার কিছু যেই কাজগুলো অর্থাৎ অ্যাকচুয়ালি আমাদের সেফলি করতে হবে, সেই ক্ষেত্রে সিঙ্ক্রোনাইজেশন আমাদের এই হেল্পটা করে যে একটা থ্রেডকে অ্যাক্সেস দেয়, অন্যগুলো আমাদের ওয়েট করে। তো সেই ক্ষেত্রে ডাটা সেফ থাকে, কোনো ইররও হয় না। মাল্টিপল থ্রেড সেম টাইপ ডাটা হলে প্রবলেম হতে পারে, সিঙ্ক্রোনাইজেশন আমাদের হচ্ছে সেইটারই সলিউশন। দ্য মনিটর কনসেপ্ট, জাভা ইউজেস এ মডেল কল্ড মনিটর। মনিটর হচ্ছে প্রত্যেকটা থ্রেডের জন্য একটা মনিটর, মানে বিষয়গুলোকে দেখি। হোয়েন এ থ্রেড ইন্টার্স দ্য মনিটর, একটা মনিটরে যখন একটা থ্রেড প্রবেশ করে, আদার থ্রেড ওয়েট করতে থাকে যতক্ষণ না ওর রিটার্ন হইতেছে। প্রোটেক্ট শেয়ার রিসোর্স ফ্রম মডিফিকেশন, হ্যাঁ দেখি। মনিটরকে তুমি একটা রুম ভাবতে পারো, ঠিক আছে, যে ভিতরে শুধুমাত্র একজনই ঢুকতে পারে, একজন ঢুকলেই দরজা অফ, তো বাকিরা কি লাইনে দাঁড়ায় থাকবে। তো এক্সাম্পল যে দুইটা থ্রেড সেম ভেরিয়েবল ইউজ করতে চায়, ঠিক আছে, একটা ভেরিয়েবল দুইজন ওয়েট করতে চায়, তো দুইজন তো পারবে না একই সাথে কাজ করতে। তো সেই ক্ষেত্রে কী হয়, থ্রেড এ ঢুকে মনিটরের মধ্যে আর বি ওয়েট করতেছে, এ কাজ শেষ করলে বি ঢুকবে। মনিটর হচ্ছে আমাদের অনেকটা কন্ট্রোল সিস্টেমের মতো, একবার একটাই থ্রেড কাজ করতে পারবে, অর্থাৎ অনেকটাই সিঙ্ক্রোনাইজেশনের জিনিস আর কি। হাউ মনিটর ওয়ার্কস ইন জাভা,
জাভা কোনো মনিটর ক্লাস প্রোভাইড করে না আমাদের, তো প্রত্যেকটার মধ্যে ইমপ্লিসিটলি মনিটর জিনিসটা মানে তাদের মধ্যে আছে আর কি, তারা সেই অনুযায়ী কাজটা করে, আমাদেরকে বাইরে থেকে মনিটর ক্লাস বা কিছু দিয়ে দিতে হয় না। দ্য মনিটর ইজ ইন্টার্ড হোয়েন এ সিঙ্ক্রোনাইজ মেথড ইজ কল্ড, অর্থাৎ সিঙ্ক্রোনাইজের সাথে মনিটর কানেক্টেড বললাম, যে সিঙ্ক্রোনাইজড মেথড কল হইলেই সেক্ষেত্রে কি মনিটর জিনিসটা আমাদের কাজ করবে। হোয়েন এ থ্রেড ইন্টার্স এ সিঙ্ক্রোনাইজ মেথড ইট রিকোয়ার্স দ্য অবজেক্ট মনিটর, অর্থাৎ সিঙ্ক্রোনাইজ মেথডে আমরা যদি একটা থ্রেড নিয়ে যাই তখন সে মনিটরের অবজেক্ট চাই আর কি। নো আদার থ্রেড ক্যান কল সিঙ্ক্রোনাইজ মেথড অন দ্য সেম অবজেক্ট অ্যাট দ্য সেম টাইম, অর্থাৎ সিঙ্ক্রোনাইজ মেথডে যখন আমি আসি সেই টাইমে কি ওই মেথডকে কি আর কেউ কল করতে পারবে না। মিউচুয়াল এক্সক্লুশন, অর্থাৎ একই সাথে কাজ করা এই জিনিসটা এক্সক্লুড করে দেয় আর কি। খুব বোরিং জিনিস, কোড আসে না কেন। মেসেজিং বিটুইন থ্রেডস, জাভা প্রোভাইডস এ ক্লিন লো কস্ট থ্রেডস প্রিডিফাইন্ড মেথড, এগুলো মানে থ্রেডের মধ্যবর্তী একটা কমিউনিকেশন কাজও করা যায়, অর্থাৎ অ্যাকচুয়ালি একজনকে স্টপ করে যে আরেকজন রান হইতে পারে এই জিনিসগুলা। হাউ জাভা মেসেজিং ওয়ার্কস, এ থ্রেড ইন্টার্স এ সিঙ্ক্রোনাইজড মেথড, সিঙ্ক্রোনাইজড মেথডের মধ্যে একটা থ্রেড ঢুকলো, তো দ্য থ্রেড মে কল ওয়েট, অর্থাৎ ওয়েট দিয়ে কি করে, ওয়েটের মাধ্যমে অন্যজনকে ওয়েট করা রেখে আর কি। দিস রিলিজ দ্য অবজেক্টস মনিটর, দ্য থ্রেড ইন্টার্স দ্য ওয়েটিং স্টেট, অর্থাৎ সেই সময় কী করে অন্য থ্রেড ওয়েটিং স্টেটে এন্টার করে, ওয়েট করতে থাকে আর কি। আর বাকিরা লেটার গলস নোটিফাই বা নোটিফাই অল দিয়ে মানে বাকিদের জানায় রাখে যে আমি ওয়েট করতেছি, পরবর্তীরা রেডি থাকো আর কি। দ্য ওয়েটিং থ্রেড রিঅ্যাকুয়ার্স দ্য মনিটর বিফোর কন্টিনিউ এক্সিকিউশন, অর্থাৎ যে ওয়েট করতেছে সে তার নিজস্ব মনিটর নিয়ে রেডি থাকে আর কি তার কাজ করার জন্য। দ্য থ্রেড ক্লাস অ্যান্ড রানেবল ইন্টারফেস, যাক মোটামুটি একদম বোরিং জিনিসপাতিগুলো কমছে। এই জিনিসগুলোই আমাদের মূলত কোডের জিনিস। দুইটা উপায় আছে, আমরা থ্রেড ক্লাস দিয়েও কাজ করতে পারি অথবা রানেবল ইন্টারফেস দিয়েও কাজ করতে পারি। ক্লাস আর ইন্টারফেস দুইটা দিয়েই কাজ করা যায়, বেটার আমাদের রানেবল ইন্টারফেসটা। জাভাস মাল্টি-থ্রেড সিস্টেম বিল্ড অন থ্রেড ক্লাস আর রানেবল ইন্টারফেস, এই দুটা নিয়েই মাল্টি-থ্রেড সিস্টেমটা বিল্ড করা হয়েছে। ক্রিয়েটিং অ্যান্ড ম্যানেজিং থ্রেডস, এইগুলা কি আমাদের থ্রেড ক্রিয়েট করা এবং তাদের ম্যানেজ করার ফাউন্ডেশন প্রোভাইড করে। তো ক্রিয়েটিং নিউ থ্রেড, কীভাবে নিউ থ্রেড ক্রিয়েট করা হয়। নিউ থ্রেড ক্রিয়েট করার দুইটা উপায় আছে। এক হচ্ছে আমরা থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করি, একটা ক্লাস নেম দিলাম লাইক মাই থ্রেড, যেখানে আমি এক্সটেন্ডস থ্রেড লিখছি, অর্থাৎ থ্রেডটা আমাদের বিল্ট ইন আছে, ঠিক আছে, আমাদের কোনো থ্রেড ক্লাস নিজে থেকে তৈরি করা লাগে না যেটাকে আমি এক্সটেন্ড করব, সরাসরি এক্সটেন্ডস থ্রেড লিখতে পারি। থ্রেড ক্লাসটা জাভাতে বিল্ট ইন অবস্থায় আছে। আর যখন আমি এক্সটেন্ড করব আমাদের এই পাবলিক ভয়েড রান এই জিনিসটা দিতে হয় আমাদের। যেমন নর্মাল প্রোগ্রামের ক্ষেত্রে কি আমাদের মেইন ক্লাস যেটা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, ওই জিনিসটা কি আমাদের স্টার্টিং পয়েন্ট, তাই না? তো এইসব কোডের ক্ষেত্রেও মেইন আছে, অর্থাৎ মেইন সবসময় স্টার্টিং পয়েন্ট, বাট পরবর্তীতে অর্থাৎ থ্রেডের কাজটা কই হবে সেইটা হচ্ছে আমাদের এই রান থেকে কাজ শুরু হয়, ঠিক আছে। আমরা পুরো একটা কোড দেখলে পরে ক্লিয়ার হবো। তো আপাতত কি আমরা থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করতে পারি এবং ভিতরে আমি কি কাজ করবো, রানের মধ্যে মূলত আমি কি কাজ করতে চাই ও থ্রেড দিয়ে, সেই কাজগুলো আমার এখানে লিখতে হয়, থ্রেডের কোড এখানে লিখবো আমরা। আর ইমপ্লিমেন্ট দিয়েও করা যায়, যে আমরা তখন কি রানেবলকে ইমপ্লিমেন্ট করব। রানেবল হচ্ছে আমাদের ইন্টারফেস আর থ্রেড হচ্ছে আমাদের ক্লাস। তো ক্লাসকে আমরা ওই ক্লাসের জিনিসগুলো ইউজ করতে লেগে আমাদের ওই ক্লাসটা এক্সটেন্ড করতে হবে, আর আমি এই রানেবলের জিনিস ইউজ করতে চাইলে কি আমার কী করতে হবে, রানেবলকে ইমপ্লিমেন্ট করতে হবে, এটাই। আর ভিতরে সেই সেম পাবলিক ভয়েড রান, এটা আমাদের লাগবে, কারণ ওই রানের থ্রেডের কোডগুলা কী কাজ করবে সেটা আমাদেরকে এই রানের মধ্যেই দেওয়া থাকবে। দ্য থ্রেড ক্লাস অ্যান্ড দ্য রানেবল ইন্টারফেস, অর্থাৎ এর ভিতরে অ্যাকচুয়ালি কী কী মেথড আর কি লুকায়িত আছে, ঠিক আছে, যেগুলো আমরা ইউজ করতে পারি। গেট নেম আছে, যে থ্রেডস নেম আমরা নিজে থেকেও দিতে পারি বা থ্রেডের নেম বিল্ট ইনও থাকে।
তো গেট নেম দিলে কি আমরা থ্রেডের নামটা কি সেটা সে আমাদের দিয়ে দেয়, আমি অর্থাৎ কোন মেথডে আসি বা কোন থ্রেডে আসি, মেইন থ্রেড হলে মেইন রিটার্ন করে এমন কিছু আর কি। গেট প্রায়োরিটি, যে থ্রেডসের প্রায়োরিটি আমাদের রিটার্ন করে, যে কোন থ্রেডের প্রায়োরিটি কেমন। ইজ এলাইভ, এটা চেক করে যে কোড কি এখন বেঁচে আছে নাকি, মানে কোড কি এখনও রানিং আছে নাকি কোড স্টপ হয়ে গেছে, এটা দিয়ে বোঝা যায়। জয়েন, অ্যাকচুয়ালি আমাদের নাম জয়েন, কিন্তু সে অ্যাকচুয়ালি ওয়েট করায়, ওয়েট ফর এ থ্রেড টু টার্মিনেট। আমরা কোডে গেলে দেখবো এগুলা। এই যে রান হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট ফর দ্য থ্রেড। স্লিপ কি করে, সাসপেন্ড করে একটা থ্রেডকে, মানে একদম টার্মিনেট করে না, কিছুক্ষণের জন্য সাসপেন্ড করে, পরবর্তীতে আবার চলবে। স্টার্ট, স্টার্ট হচ্ছে আমাদের এই রানকে, রান তো আমরা কি দেখছি, আমরা তো মেইন মেথডে রান লিখি নাই, আমরা রান লিখছি এক্সটেন্ডের মধ্যে, অর্থাৎ অন্য একটা ক্লাসে। তো সেই রানকে কল দিতে হয় আমাদের এই স্টার্ট দিয়ে, স্টার্ট দিলে ওই রানের কাছে চলে যায়, অর্থাৎ আমাদের সব ডট রান দিয়ে এরকম মেথড কল করা ম্যান্ডেটরি না, আমরা স্টার্ট দিলে অটোমেটিক তার কাছে চলে যাবে। মেইন থ্রেড, when a Java program starts, on thread begins running automatically, অর্থাৎ একটা থ্রেডের কাজ অ্যাকচুয়ালি শুরু হবে নিজে থেকেই, অর্থাৎ একদম যে সব কিছু আমার কল করে দিতে হবে তা না, সেটা হচ্ছে আমাদের মেইন থ্রেড। মেইন থ্রেডের কাজ চালু হয়, সেইখান থেকে আমি রানকেও কল দিতে পারি, অনেক কিছু করতে পারি। এই মেইন থ্রেডটা জাভা দিয়েই ক্রিয়েট হয়ে যায়। Why the main thread important? It is thread from which other child threads are created, অর্থাৎ এই মেইন থ্রেড থেকেই বাকি থ্রেডগুলো অ্যাকচুয়ালি ক্রিয়েট হয়। মাঝে মাঝে এইটাও কি হতে পারে, ইট ইজ অফেন দ্য লাস্ট থ্রেড টু ফিনিশ, এই মেইন থ্রেডটাও আমাদের লাস্ট হইতে পারে। ইট মে পারফর্ম শাটডাউন অ্যাকশনস বিফোর দ্য প্রোগ্রাম টার্মিনেটস। Accessing the main thread can be controlled like any other thread, অর্থাৎ মেইন থ্রেড অন্য থ্রেডের মতো কন্ট্রোল করা যায়। আমরা কারেন্ট থ্রেডকে মানে করতে পারি যে থ্রেড ডট কারেন্ট থ্রেড, অর্থাৎ এখন সে কোন থ্রেডে আছে সেটা আমরা জানতে পারি। রিটার্নস রেফারেন্স টু দ্য কারেন্টলি এক্সিকিউটিং থ্রেড, অর্থাৎ কোন থ্রেডটা এখন চলতেছে কাজ করতেছে সেটা আমরা কি এইভাবে পাইতে পারি যে থ্রেড ডট কারেন্ট থ্রেড, এটা দিলে আমরা কি এই ভেরিয়েবলের মধ্যে টি ভেরিয়েবলের মধ্যে আমরা অ্যাকচুয়ালি কী পাবো, যে এখন কোনটা কাজ করতেছে সেই থ্রেডটা আমরা এইটি এর মধ্যে আসবে। আচ্ছা, এই যে একটা থ্রেডের কাজ আমরা এবার দেখি। কারেন্ট থ্রেড ডেমো, এটাই তো। এইখানে কি কি আছে, একটা ক্লাস, নর্মালি একটা ক্লাস, আমাদের মেইন মেথড, এর মধ্যে দেওয়া আছে থ্রেড টি সমান থ্রেড ডট কারেন্ট থ্রেড, এখন কোন থ্রেড কাজ করতেছে সেইটা আমাদের জানাবে। তো আমরা কি কোনো বাইরের এক্সটার্নাল কোনো রানকে কল দিছি বা কোনো থ্রেডকে কল দিছি, অ্যাকচুয়ালি এখানে এক্সটার্নাল থ্রেড তো নাই। সো এই থ্রেড ডট কারেন্ট থ্রেডটা আমাদের কী রিটার্ন করবে, মেইন থ্রেড না আমাদের। যদি আমি রান করি এটার সাথে সাথে দেখাই, এই যে কারেন্ট থ্রেড দিয়ে কি সে টি এর মধ্যে জানলো যে অ্যাকচুয়ালি এখন কোন থ্রেড চলতেছে। এবার আমি যদি সেটা প্রিন্ট করি কারেন্ট থ্রেড, এই যে কারেন্ট থ্রেড, এইবার এই যে টি, মানে কারেন্ট থ্রেড শুধু যে মেইন থ্রেডে চলতেছে বলে শুধু মেইন জিনিসটা আসবে তা না, এখানে অনেক কিছু প্রিন্ট হয়। সেখানে এরকম প্রথমে এটাকে একটা থ্রেড, তো সো এখানে এই থ্রেড লেখাটা প্রিন্ট হবে, এরপরে থার্ড ব্র্যাকেট আসবে। এরপরে আমাদের এই যে এখানে আমি দিয়েছিলাম যে একটা আইডি, ইউনিক আইডি, এটা জাভা থেকেই দেওয়া হয়, এটা আমার নিজের হাতে দেয়া না। সো একটা ইউনিক আইডি থাকবে, তার একটা প্রায়োরিটি থাকবে, যেহেতু আমরা কোনো প্রায়োরিটি নিজে থেকে দিই নাই, এটাও জাভার বিল্ড ইন প্রায়োরিটি নিজে থেকেই দিছে। আর এইখানে হচ্ছে সে তার নাম কি, সেই থ্রেডটার অ্যাকচুয়ালি নেম কি, আর সে কোন গ্রুপের অন্তর্গত, কোন মেথডের অন্তর্গত, আর অ্যাকচুয়ালি কোন থ্রেড চলতেছে, এই জিনিসগুলো। এই যে কারণ মানে অ্যাকচুয়াল নেমটা হচ্ছে এইটা, যে থ্রেডের নাম কোনটা সেটা হচ্ছে এই প্রথমটা। আমি এই যে থ্রেডের নাম চেঞ্জ করতে পারি টি ডট সেট নেম, অর্থাৎ এই টি এর মধ্যে কি আমার এই কারেন্ট থ্রেডটা আছে না, অর্থাৎ এই থ্রেডটা কি আমার এই টি ভেরিয়েবলের মধ্যে আছে। তো আমি এখন যদি টি ডট সেট নেম করি, অর্থাৎ নাম সেট করতেছি, অর্থাৎ থ্রেডের নাম আমি নিজে থেকে একটা দিব, সেখানে আমি দিয়ে দিলাম মাই থ্রেড। তো
তো এখন যদি আমি আবার টিকে প্রিন্ট করি তখন কি হয়েছে, থ্রেডের নাম যেটা এই প্রথম মেইনটা ছিল সেইটা এখন কি মাই থ্রেড হয়ে গেছে, আর কাজটা তো আমাদের মেইনের মধ্যে চলতেছে। সো এইটা আমাদের মেইনই আছে, গ্রুপটা আমাদের মেইনই আছে এখন। আর পরবর্তীতে যে আমাদের ফর লুপের কাজ চলছে। তো এখানে ট্রাই ক্যাচ দেওয়ার কারণ কি, আমার তো কাজ চলতেছিল ঠিকঠাকই। ট্রাই ক্যাচ দেওয়ার কারণ এই স্লিপের জন্য, ঠিক আছে। স্লিপটা আমাদের কি করতে পারে, ইন্টারাপ্ট এক্সেপশন তৈরি করতে পারে। অর্থাৎ এমন হতে পারে যে আমি এত টাইম ওকে ঘুম পাড়াই দিছি যে এইটা অনেক সময় অফ হয়ে আছে, এবং সেই টাইমের মধ্যে অন্য একটা থ্রেড এসে কি কাজ করতে পারে না। একটা থ্রেড স্লিপ আছে মানে কি অন্য থ্রেড সেখানে কি ইন্টারাপ্ট করবে। সো এটা হচ্ছে আমাদের একটা ইন্টারাপ্টেড এক্সেপশন নামে একটা জিনিস। তো এই জিনিসটা আমাদের দেয়া লাগে অ্যাকচুয়ালি, স্লিপ ইউজ করলে আমাদের ট্রাই ক্যাচ দিয়ে এটা দেয়া লাগবে। Thread method sleep suspend the current thread for a specified time. The thread pauses execution temporarily, অর্থাৎ কোডের এক্সিকিউট হওয়া কি টেম্পোরারি পজ করে দেয়। তো জেনারেলি কি এই যে স্লিপ মিলি সেকেন্ড অর্থাৎ টাইম দিতে হয়। থ্রোজ ইন্টারাপ্টেড এক্সেপশন, অর্থাৎ আমি যদি একটা মেথড আকারে লিখি স্লিপের ওইটারে, মানে স্লিপটা ইন্টারনালি কী আকারে থাকে আর কি, সে এরকম একটা মেথড আকারে থাকে। তো মে থ্রো কি ইন্টারাপ্টেড এক্সেপশন থ্রো করতে পারে, যার কারণে আমরা যখন দিই আমাদের ট্রাই কেসের মধ্যে দিয়ে দিতে হয়। স্লিপ সেকেন্ড ফর্ম, স্লিপের আরেকটা ফর্ম আছে যেখানে মিলি সেকেন্ড সাথে ন্যানো সেকেন্ডও দেওয়া যায়। এটার ভার্সন আমরা কোড যখন করব কোডে আসলে দেখব। থ্রেড নেমিং মেথডস, অর্থাৎ এটা দেখে বলছি আমরা ইউ ক্যান সেট অ্যান্ড গেট থ্রেডস নেম। আমরা সেট নেমটা দেখছি এখানেই, যে এই যে টি ডট সেট নেম দিয়ে আমরা কি একটা নাম সেট করছি, আর গেট নেম দিয়ে থ্রেডস নেম পাওয়া যায়। আর বোথ আর মেম্বার থ্রেড ক্লাসেরই মেম্বারেরা। আমরা কীভাবে এটা ইউজ করতে পারতেছি, অর্থাৎ এই থ্রেড নেম গেট নেম এগুলো কোত্থেকে পাইতেছি, আমরা এই থ্রেড ক্লাস থেকে পাইতেছি। এই যে আমরা যে থ্রেড লিখছি, আমাদের কারেন্ট থ্রেডের এই যে একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, এই জিনিসটা ইন্টারনালি কেমন আমরা এই চেহারা দেখে কি বুঝতেছি না যে অ্যাকচুয়ালি এটা কেমন আকারে আছে। থ্রেড ডট কারেন্ট থ্রেড এটা কীভাবে হলো, কজ আমাদের থ্রেড নামক একটা ক্লাস আছে, ঠিক আছে। ইন্টারনালি আমি এমনি জাস্ট একটা ডেমো চেহারা রাখতেছি। এই একটা ক্লাস আছে থ্রেড, যার মধ্যে কি আমাদের একটা কারেন্ট থ্রেড নামক জিনিসও আছে, নেস্টেড ক্লাস টাইপ আছে, তাই না। কারেন্ট থ্রেড আছে, যার কারণে থ্রেড ডট কারেন্ট থ্রেড দিয়ে আমি কি এটার অবজেক্ট ক্রিয়েট করতেছি, এবং সেই জিনিসটা আমাদের কি থ্রেড টাইপের মধ্যে রাখতেছি। থ্রেড কি আমাদের ডেটা টাইপ না আমাদের ক্লাসের ক্ষেত্রে, তো এই যে ক্লাসটা কি আমাদের ডেটা টাইপ হিসেবে কাজ করতেছে। তো ইন্টারনালি যাবার কাছে এরকম সব কিছু আছে, কারেন্ট থ্রেড আছে, সেট নেম আছে, এরকম প্রত্যেকটার কি আলাদা আলাদা ক্লাস বিল্ট ইন আছে, যার কারণে আমি সরাসরি ইউজ করতে পারতেছি। টি ডট সেট নেম গেট নেম প্রিন্ট করি, এইভাবে কি প্রিন্ট করে, যে গেট নেম দিলে আমার মাই থ্রেড লেখাটা প্রিন্ট হয়েছে। সবাই কি থ্রেড ক্লাসেরই মেম্বার, যেহেতু ওই যে ইনার ক্লাস আকারে আছে, সবাইকে অবশ্যই থ্রেড ক্লাসটার মেম্বার। আর ওরা অ্যাকচুয়ালি ওই থ্রেড ক্লাসের মধ্যে কীভাবে আছে, ফাইনাল ভয়েড একটা সেট নেম আকারে আছে, আর ফাইনাল স্ট্রিং একটা গেট নেম আকারে আছে। ক্রিয়েটিং এ থ্রেড in the most general sense, you create a thread by instantiating an object of type thread, অর্থাৎ আমরা একটা থ্রেড ক্রিয়েট করি থ্রেডের অবজেক্ট টাইপ করে, অর্থাৎ আমরা এরকমভাবে যেমন এখানে কারেন্ট থ্রেডের একটা অবজেক্ট তৈরি করছি। আমাদের একটা থ্রেড ক্রিয়েট করতে আমরা কিন্তু এখানে কোনো মানে এক্সটার্নাল থ্রেড ক্রিয়েট করিনি, আমরা কিন্তু মেইন থ্রেডে কাজ করছি, ঠিক আছে। আমরা পুরোটা কি মেন থ্রেডে কাজ করছি,
আমরা এক্সটার্নাল কিছু তৈরি করি নাই। সেই ক্ষেত্রে যখন আমরা ওই টাইপ কিছু তৈরি করব, তখন আমরা অবজেক্ট টাইপ অফ থ্রেড ক্রিয়েট করতে হবে। দেখব আমরা তো দুইটা উপায় আছে, একটা কি ইন্টারফেসকে রানেবল ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করব, অথবা থ্রেড ক্লাসকে আমরা এক্সটেন্ড করব। তো রানেবলের ক্ষেত্রে দ্য ইজিয়েস্ট ওয়ে টু ক্রিয়েট এ থ্রেড ইজ টু ক্রিয়েট এ ক্লাস দ্যাট ইমপ্লিমেন্টস রানেবল ইন্টারফেস। অর্থাৎ রানেবলেরটা আমাদের ইজিয়েস্ট ওয়ে। টু ইমপ্লিমেন্ট রানেবল এ ক্লাস মাস্ট ইমপ্লিমেন্ট কি একটা ভয়েড রান, এটা ইমপ্লিমেন্ট মানে ভেতরে দিতে হবে। কারণ কি রানেবল ইন্টারফেসের মধ্যে কি অবশ্যই রান মেথডটা আমাদের দেওয়া আছে, এবং আমরা ইন্টারফেসের সময় কি পড়ছি, ইন্টারফেসে যেই মেথড আছে ওইটা কি আমাদের মাস্ট ইমপ্লিমেন্ট করতে হবে, যে যাকে সে কি যে রানেবলকে ইমপ্লিমেন্ট করবে, অর্থাৎ একটা ইন্টারফেসকে যে ইমপ্লিমেন্ট করবে তার মধ্যে ওই মেথডটা ম্যান্ডেটরি দেয়া লাগবে। তো রান মেথডটা সেরকম একটা, ইট সার্ভস অ্যাজ দ্য এন্ট্রি পয়েন্ট ফর এ নিউ কনকারেন্ট থ্রেড, অর্থাৎ এটা কি আমাদের এন্ট্রি পয়েন্ট। সো এটা ছাড়া তো আমাদের কোড স্টার্টই হবে না ওই থ্রেডটা আর কি। ইমপ্লিমেন্টিং রান, ইনসাইড রান ইউ ডিফাইন দ্য কোড দ্যাট উইল এক্সিকিউট ইন দ্য নিউ থ্রেড, অর্থাৎ ওই থ্রেডের মধ্যে অ্যাকচুয়ালি আমাদের কী কাজ চলবে সেটা আমাদের এই রানের মধ্যে দেওয়া থাকে। রান কি করতে পারে, সে যেহেতু সব কাজ করবে, সে কী করতে পারে, আদার মেথডকে কল করতে পারে, অন্যান্য ক্লাসকে ইউজ করতে পারে, নিজে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারে, এনি ভ্যালিড জাভা অপারেশন, অর্থাৎ সে সব কিছু করতে পারে। কারণ পুরো কাজটাই কি আমার রানের মধ্যে আছে, যে আমি কী কাজ করতে চাই। আর দ্য থ্রেড টার্মিনেটস হোয়েন রান রিটার্নস, অর্থাৎ রানের কাজ শেষ, দ্যাট মিনস ওই থ্রেডের কাজ শেষ। সো তখন কি থ্রেড টার্মিনেট হয়ে যায়। এখানে কি আছে, যদি এই কোডটা আমরা করে দেখি, তো আমরা যদি এই কোডটা দেখি, যদিও পুরোপুরি জিনিস এখনো শেখানো হয় নাই, বাট একটু কানেকশন বোঝানো যাবে আর কি। যে রান মেথডে আমরা কি দেখছি, সব কিছু করা যায়। তো রান অ্যাকচুয়ালি এইগুলো কীভাবে কাজ করে, আমরা রানেবলকে ইমপ্লিমেন্ট করলাম, একটা কোড আমরা লিখছি। আমরা কী করতে পারি, দুই টাইপের আছে, একটা হচ্ছে থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করা যায়, আর একটা হচ্ছে রানেবলকে ইমপ্লিমেন্ট করা যায়। তো আমরা ইমপ্লিমেন্ট করলাম, একটা নিজস্ব একটা ক্লাস নাম দিলাম। তো আমি মাই রানে বোল্ড নাম দেওয়া লাগছে একটা কারণে, কারণ অন্য ক্লাস অলরেডি ওই নামে আছে। সো দিছি এটা, ইমপ্লিমেন্ট করলাম রানেবলরে। দ্যাট মিনস রানেবলের মধ্যে কি আমার ওই যে গেট নেম, সেট নেম, হ্যান ত্যান যতগুলো আছে সব দিকে অলরেডি আমার কাছে বাই ডিফল্ট বিল্ট ইন আছে। এখন আমি কি করছি, এর ভিতরে অবশ্যই কি মাস্ট আমার এই রান ফাংশন লাগবে না, এটা তো কোড অ্যাকচুয়াল থ্রেডের কাজ শুরুই তো হবে রান থেকে। তো আমাদের কি রান ইমপ্লিমেন্ট করতেই হবে, এটা মাস্ট, এটা না দিলে কোড রং অ্যাকচুয়ালি, ঠিক আছে। আর এর পরবর্তী কথা হচ্ছে এই রানের মধ্যে আমরা অ্যাকচুয়ালি থ্রেডের মধ্যে কী কাজ করব সেটা দেখি আমরা এই রানের মধ্যে। থ্রেডের মধ্যে আমরা কী করতে চাই, একটা স্টার্ট লেখা প্রিন্ট হবে, দেন I1 থেকে 3 পর্যন্ত প্রিন্ট হবে, আর দেন ইন্ট এই লেখাটা প্রিন্ট হবে। তো এই রানটাকে রান করার জন্য সরাসরি কি রান মেথড কল করতে হয় না, আমাদের কি করতে হয়, এই রানেবল ইমপ্লিমেন্ট করলে আমাদের অ্যাকচুয়াল নিয়মটা কি, আমাদের অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে আমরা যেই ক্লাসটা বানাবো, আমার নিজেদের নামে যেই ক্লাসটা বানাবো, সেই ক্লাসের আগে একটা অবজেক্ট তৈরি করতে হয়, সেই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে। দেন আমাদের এই যে থ্রেড মেইন কি, আমাদের একটা থ্রেড ক্লাস আছে না জাভাতে, বিল্ট ইন থ্রেড। এই থ্রেড তো আর আমি এখানে লিখি নাই, তাই না, তখন একবার দেখাইলাম। তো এরপরে এই থ্রেড ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে হবে, যেখানে অবজেক্ট হিসেবে পাস করতে হবে আমার বানানো ক্লাসটার যে অবজেক্ট আমি তৈরি করছি যে ভেরিয়েবলের মধ্যে, ওই ভেরিয়েবলটা পাস করতে হবে। তাইলে আমার অ্যাকচুয়ালি ওই থ্রেডটা তৈরি হয়েছে, একটা থ্রেড অ্যাকচুয়াল কাজের জন্য তৈরি হয়ে গেছে। এরপরে আমি এই যে টি ডট স্টার্ট, আমার এই যে টি ডট রান লেখা লাগবে না, ঠিক আছে। আমি টি ডট স্টার্ট দেওয়া মানেই থ্রেডের কাজ স্টার্ট হওয়া বোঝায়, এবং স্টার্ট মানে সে সবসময় রান থেকেই স্টার্ট করবে। সো টি ডট স্টার্ট দিলেই কি আমার এইখানের কাজ শুরু হয়ে যাবে। আমি যদি এটা রান করে দেখি, এই যে স্টার্ট 1 2 3 ইন্ট এভাবেই চলছে, ঠিক আছে। তো একটু আইডিয়া পাওয়া গেছে আই গেস, যে আমরা নিজস্ব ক্লাস যেটা বানাইছি সেইটার অবজেক্ট ক্রিয়েট করব, এবং সেই অবজেক্টটাকে পাস করে দেব কোথায়, থ্রেড অবজেক্টের মধ্যে। থ্রেডের অবজেক্ট ক্রিয়েটের সময় কি প্যারামিটার হিসেবে আমাদের অবজেক্টটা পাস করে দেব, কমা দিয়ে নামও পাস করা যায়, ওইটাও আরেকটা আছে।
তো আপাতত এতটুকু বোঝা গেছে আই গেস। এবার দেখি যে থ্রেড কনস্ট্রাক্টর কীভাবে অ্যাকচুয়ালি রানেবলের সাথে থ্রেড কনস্ট্রাক্টর কীভাবে কাজ করে। এই যে থ্রেডের মধ্যে প্যারামিটার হিসেবে কি করা যায়, রানেবল থ্রেড অবজেক্ট, অর্থাৎ আমরা এই যে রানেবলের যে অবজেক্ট ক্রিয়েট করছি যে ক্লাস, সেই ক্লাসের জন্য যে অবজেক্ট, তো এটার মূলত রানেবল থ্রেড অবজেক্ট বোঝাইছে যে আমরা যে ক্লাসটা তৈরি করব তার যে অবজেক্ট, এটাকে আমি রানেবলের ইমপ্লিমেন্ট করা অবজেক্ট বানাইছি না, সো এটাই বোঝাইছে। এবং সেইটাকে আমি কি পাস করতে পারি থ্রেডের মধ্যে, কমা দিয়ে স্ট্রিং নেমও পাঠানো যায়। অর্থাৎ আমি চাইলে শুধু এখানে এটা না, আমি চাইলে আরও কিছু পাঠিয়ে দিতে পারতাম, লাইক হাসিব পাস করে দিলাম, ঠিক আছে, এইটাও করা যাবে। অর্থাৎ দুই টাইপের কনস্ট্রাক্টরই আমাদের বিল্ড ইন অবস্থায় আছে। এইটা কি, এইটা হচ্ছে আমাদের সেট নেম হয়ে যাবে, অর্থাৎ আমাদের যে কি বলে সেটার যে একটা আমরা কি বলে নাম পেতে পারি না, তো সেইটা আমরা অ্যাকচুয়ালি এখানে পাইতে পারবো। আচ্ছা, যদি আমি তো প্রিন্টই করি নাই, আইও ডট প্রিন্ট, এখানে যদি আমি টি ডট গেট নেম বসাই, তো এখন যদি এটার প্রিন্ট করি তাহলে এই যে কি হাসিব লেখাটা আসছে, ঠিক আছে। তো দ্যাট মিনস আমাদের কি নামটা চেঞ্জ হয়ে হাসিব হয়েছে। তো এখানে হাসিব ক্যান আগে লেখা আসলো আর স্টার্ট ক্যান পরে হলো, এগুলার কাহিনী আসতেছে পরে, কারণ এগুলার কোড একটু উল্টাপাল্টা টাইপেরই হয়, ঠিক আছে। আর যদি আমি এখানে কি বলে হাসিবটা পাস না করতাম, সেই ক্ষেত্রে কি হইতো আমাদের, আমি যদি হাসিব পাস না করতাম সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আউটপুট ভিন্ন আসতো। সেই ক্ষেত্রে এই যে আমাদের থ্রেড 0 অটোমেটিকলি বাই ডিফল্ট একটা নাম আসছে, দেন আমাদের কি স্টার্ট এগুলো আসছে। অর্থাৎ আমি চাইলে কি শুধু অবজেক্টটাও পাস করতে পারি, অথবা অবজেক্ট কমা দিয়ে একটা নামও পাঠিয়ে দিতে পারি যে আমি ওই থ্রেডটার নাম দিতে চাই এটা। তো এই যে থ্রেড অবজেক্ট অ্যান ইনস্ট্যান্স অফ ক্লাস দ্যাট ইমপ্লিমেন্টস রানেবল, আর থ্রেড নেম হচ্ছে আমি অ্যাসাইন করতে চাই নিউ থ্রেডে। তো এখানে সেটাই মানে এরকম একটা করি, তো আমরা দেখে ফেলছি স্টার্টিং এ থ্রেড আফটার ক্রিয়েটিং দ্য থ্রেড অবজেক্ট ইট উইল নট স্টার্ট অটোমেটিকলি। অর্থাৎ থ্রেড অবজেক্ট ক্রিয়েট করা মানে কিন্তু আমাদের কোড স্টার্ট হয় না। আমি যে অবজেক্ট ক্রিয়েট করছি, কোড কি স্টার্ট হয়েছে না, স্টার্ট করার জন্য আমাদের ডট স্টার্ট দেওয়া লাগবে, তারপরে স্টার্ট হবে। তো সেটা ইন্টারনালি ভয়েড স্টার্ট নামক একটা ফাংশন হিসেবে থাকে, যেখান থেকে রানকে কল করা হয়। তো স্টার্ট মেথড ইনিশিয়েটস এ কল টু রান অ্যান্ড বিগিনস দ্য কনকারেন্ট এক্সিকিউশন। তো এখানে এই কোডটা যদি আমরা এখন, হ্যাঁ এবার একটা সুন্দর কোড আসছে প্রথম, রানেবল ডেমো। রানেবল ডেমো কোথায়, আচ্ছা এটাই কি রানেবল ডেমো ছিল, আচ্ছা এটাই। আচ্ছা এবার এইটাই রান করলে কি হবে আমরা এটা দেখব। এখানে কি আছে, একটা মাই থ্রেড নামক একটা ক্লাস তৈরি করছি, যেখানে কি আমরা রানেবলকে ইমপ্লিমেন্ট করছি, রানেবলের ইমপ্লিমেন্ট করলাম এবং তার ভিতরে রান মেথড লিখছি, যার মধ্যে কি 0 থেকে 5 পর্যন্ত আইগুলো প্রিন্ট হবে, সাথে কি ফ্রম মাই থ্রেড, তারপরে 0 ফ্রম মাই থ্রেড 1 এরকম লেখাগুলো প্রিন্ট হবে। আর এইখানে আমরা কি করতে হবে, যে আমাদের অবজেক্ট তৈরি করতে হবে এবং থ্রেডের অবজেক্টও তৈরি করতে হবে। তাহলে আমার ক্লাসের অবজেক্ট তৈরি করছি এই মাই থ্রেড, মাই রানেবল নামে নিউ মাই থ্রেড করছি, এবং থ্রেডের একটা অবজেক্ট তৈরি করছি থ্রেড নামে নিউ থ্রেডে আমি কি পাঠাইছি, এই যে আমার এই ভেরিয়েবলটা পাস করছি, সাথে একটা নামও পাস করা হয়েছে। ওকে, এইবার থ্রেড ডট স্টার্ট, আচ্ছা থ্রেড ডট জয়েন্টটা আপাতত লাগবে না, এটা পরে। থ্রেড ডট স্টার্ট এটা দিলে কি হবে, এইটা রান করা শুরু হবে। দ্যাট নট মিনস যে ওইটার পুরা কাজ শেষ হবে তারপরে নিচে আসবে, এমন না। আমরা এখানে কি পড়তেছি, কনকারেন্ট সিচুয়েশন পড়তেছি না, মানে এই দিকে তো স্টার্ট হয়েছে বাট মেইনের কাজও চলতে থাকবে, অর্থাৎ একই সাথে দুইটা কাজ চলবে। এইটাই তো আমরা মাল্টি থ্রেডিং যেটা, ঠিক আছে। তো যার কারণে নর্মালি আমাদের চিন্তা প্রথম কী হতে পারে, যেহেতু ডট স্টার্ট করছি তো আগে এইটার কাজ হবে, দ্যাট মিনস কি ফ্রম মাই থ্রেড 0 ফ্রম মাই থ্রেড 1 এরকম করতে করতে ফ্রম মাই থ্রেড 4 পর্যন্ত প্রিন্ট হবে, তারপরে এসে কি ফ্রম মেইন থ্রেড 1 2 3 4 এগুলো প্রিন্ট হবে। বাট আমি যদি রান করি তাহলে এখানে কি আসছে, ফ্রম মেইন থ্রেড 0 আগে আসছে একটা, আবার ফ্রম মাই থ্রেডে 0 1 2 3 4 আসছে, পরে আবার মেইন থ্রেড 1 2 3 4 আসছে। আমি যদি আবার রান করি এখন দেখা যাবে আরও উল্টাপাল্টা কিছু।
মাই থ্রেড 0 থেকে 3 পর্যন্ত আসছে, এরপর আবার মেইন থ্রেড 0 থেকে 3 পর্যন্ত, পরে এইটার 4 আসছে, ওইটার 4 আসছে। দ্যাট মিন্স দুইটা কাজ একসাথে চলতেছে, ঠিক আছে। এখন কিছু সময় কোডটা কি এটাকে প্রায়োরিটি দেয়, কিছু সময় এটাকে প্রায়োরিটি দেয়, অর্থাৎ একটু এটা এইভাবে করে চলতে থাকে। অর্থাৎ দুইটা থ্রেড একই সাথে কাজ করে। সাপোজ দুইটা চললো, একটু সময় গ্যাপ নিয়ে যে বললো যে আমি এখন মেইন থ্রেডকে একটু কাজ করতে দিই, তখন এইটা একবার চললো। অর্থাৎ এরকম করে কোডের নিজস্ব ইচ্ছা অনুযায়ী আর কি টাইম স্লাইস ভাগ করে দিচ্ছে, এবং এক একবার আমাদেরকে আউটপুট এক এক রকম প্রিন্ট হচ্ছে। আর যদি থ্রেডস ডট জয়েন দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমাদের একদম সিরিয়ালি প্রিন্ট হবে, যদিও জয়েনটা পরে আসতেছে। বাট এইখানের বিষয়টা হচ্ছে জয়েন দিয়ে আমি বলতে পারি যে ওয়েট করো। জয়েন অ্যাকচুয়ালি মিনস ওয়েট করা, অর্থাৎ এই স্টার্ট যখন আমি করছি, পরে জয়েন দেওয়া মানে বাকি অংশটা বলতেছি যে ওয়েট করে থাকো, আমি কাজ শেষ করে আসি। তো এই যে জয়েন দেওয়ার কারণে এই যে আমাদের কিন্তু এবার আউটপুটটা সাজানো হয়ে গেছে। আমি যতবারই রান করি না কেন, এবার কী আসবে, আমরা প্রথমে যেটা চিন্তা করতাম যে স্টার্ট, তাহলে স্টার্টের কাজ শেষ হবে, দেন এখানে আসবে। এখন কিন্তু সেই টাইপেরই প্রিন্ট হচ্ছে, কজ আমি স্টার্ট কল করছি এবং পরে ওয়েট করাই দিছি একে, যার কারণে আগে পুরো রানের কাজ শেষ হয়ে আসবে, দেন এইখানের কাজ হবে। তো এখানে সেটাই হয়েছে। এক্সটেন্ডিং থ্রেড। আচ্ছা, সেকেন্ড ওয়ে হচ্ছে, আমরা রানে বলে দেখলাম। সেকেন্ড ওয়ে হচ্ছে একটা থ্রেড ক্রিয়েট করা, ক্রিয়েট নিউ ক্লাস এক্সটেন্ড থ্রেড ক্লাস, মাস্ট ওভাররাইড রান মেথড। অর্থাৎ এখানেও আমাদেরকে রান মেথড তো লাগবেই, নাইলে তো হবে না। এটা আমাদের এন্ট্রি পয়েন্ট। ক্রিয়েট অ্যান ইনস্ট্যান্স অফ ক্লাস, স্টার্ট লাগবে। এই আমরা একবার কোড দিয়ে দেখব। থ্রেড ডেমো এখানে দেখি সেগুলো আলাদা জিনিস। এখানে কি করা হয়েছে, মাই থ্রেড নামে একটা ক্লাস ক্রিয়েট করছি, যেখানে কি আমরা এবার আর রানেবলকে ইমপ্লিমেন্ট করি নাই, আমরা কি করছি, থ্রেডকে এক্সটেন্ড করছি। এক্সটেন্ডস থ্রেড করলাম, যার মধ্যে কি রান মেথড দিছি আমি। রান মেথড দেওয়ার কারণে এর ভিতরে কী কাজ করবো, এই থ্রেডের অ্যাকচুয়াল কাজটা এখানে দিছি, এবং এইখানে আমার একটা স্ট্রিং নেম মেথড দেওয়া লাগছে। রানেবল যখন আমি ইমপ্লিমেন্ট করি তখন আমাদের কিন্তু এরকম দেয়া লাগে নাই, বাট আমার এইখানে লাগবে, কজ এই যে নাইলে আমাদের এইখানে একটা ইরর শো করবে। মানে আমাদের এইখানের একটা শর্ত হচ্ছে যে মাস্ট ওভাররাইট রান মেথড, অর্থাৎ যা যা করবো আমাদের এটা ওভাররাইট করে দিতে হবে। এরকম আর কি, যে আমি নাম দিব, সো আমাদের এই নামওয়ালা একটা কনস্ট্রাক্টর এখানে ক্রিয়েট করে দিতে হবে, তারপরে এখান থেকে আমরা ক্লাসে পাস করব, ঠিক আছে। কারণ এই যে আমরা যখন মাই থ্রেড নামে আমি কি করছি, আমার এই ক্লাসেরই অবজেক্ট ক্রিয়েট করছি। তো অবজেক্ট ক্রিয়েট করছি আমি কোন টাইপের, এই মাই থ্রেড টাইপের। তো এইখানে কি আমি একটা নেম পাস করছি, নেম পাস করলে কী হবে, ওই নামটা কী হবে, আমাদের থ্রেডের নাম হিসেবে চলে যাবে। এইবার এইখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে, আমাদের কি করতে হয় নাই, এখন আবার থ্রেড অবজেক্ট আলাদা করে কিছু তৈরি করতে হয় না, ঠিক আছে, সরাসরি হয়ে গেছে। আমি এখন সরাসরি থ্রেড ডট স্টার্ট করতে পারবো। আমাদের ইমপ্লিমেন্টের ক্ষেত্রে কি আরও কিছু করা লাগছিল না, ইমপ্লিমেন্টের ক্ষেত্রে আমাদের প্রথমে নিজের ক্লাসের একটা মেথড অবজেক্ট তৈরি করতে হতো, সেই অবজেক্টকে আবার থ্রেডের মধ্যে পাস করতে হতো। আর এখানে তো সরাসরি থ্রেড আছে আমাদের, তাই না। সো আমরা কি সরাসরি থ্রেড মানে সরাসরি আমার ক্লাসেরই একটা অবজেক্ট তৈরি করতে পারবো। আমাদের থ্রেড কেন লাগতেছে না, আমরা ক্লাসে কি পড়ছি, ক্লাসের ক্ষেত্রে যে আমি চাইল্ড ক্লাসটা যদি কল দিই, আগে কি প্যারেন্ট ক্লাস অ্যাক্টিভ হয়, দেন চাইল্ড ক্লাসের কাজ হয়। দ্যাট মিনস এখানে অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে সে। সো এখানে আমাদেরকে কি নতুন করে আর থ্রেড ক্লাসকে কিছু করা লাগতেছে না। সো সরাসরি আমি থ্রেড ডট স্টার্ট দিতে পারতেছি, তাহলে কী হবে, এখানে এটা লেখা মানে এই রানের কাজ শুরু হবে। এখানে আমি জয়েন যদি না দিতাম, তাইলে আমাদের ক্ষেত্রে কি আউটপুট আসবে, মেইন থ্রেড, আচ্ছা সিরিয়ালে আসলো, আচ্ছা এই যে এখানে যেমন আগে মেইন থ্রেড আসছিল, এখন পরে মেইন থ্রেড আসতেছে, অর্থাৎ উল্টাপাল্টা আসবেই, এটা একদম গ্যারান্টি। তো এই উল্টাপাল্টা যদি আমি না আনতে চাই, তো আমাদের কী করতে হবে, এরকম একটা ওয়েট মানে জয়েন বসায় দিলে কী হবে, আগে মাই থ্রেডের কাজ চলে আসবে, দেন আমাদের মেইন থ্রেড চলে আসবে। তো কি বলে, এই দুইটা উপায় আমরা দেখলাম, একটা হচ্ছে ক্লাস, একটা হচ্ছে
ইন্টারফেসের যেটা ইমপ্লিমেন্ট করা, তো ইমপ্লিমেন্টটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় যে ইমপ্লিমেন্টটা করা বেটার, কারণ এখানে কিছু মানে রেস্ট্রিকশন আছে। লাইক আমি কি বলে একে যদি আমি এই যে থ্রেড দেবো, অর্থাৎ এটা শুধু সিঙ্গেল ইনহেরিটেন্স সাপোর্ট করে, ঠিক আছে। আমি কি করছি, মাই থ্রেড নামে কি করছি, থ্রেডকে এক্সটেন্ড করছি। আমি মাই থ্রেড দিয়ে নতুন কাউকে এক্সটেন্ড করতে পারবো না। লাইক আমি একটা ক্লাস এ ক্রিয়েট করছি, আমি কি করতে চাই, এই ক্লাস এর কিছু মেথডকেও মাই থ্রেডের মধ্যে নিতে চাই, তো আমি কি আবার পারবো? মানে বিষয়টা এমন করাও ভুল। এক্সটেন্ডস ওয়েট, আচ্ছা সামনে পাবো অ্যাকচুয়ালি। তো মানে ক্লাসের ক্ষেত্রে তো আমরা জানি কি মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না, অর্থাৎ আমি কমা কমা দিয়ে আরও কিছু এক্সটেন্ড করতে পারবো না, এখানে এগুলো কি সাপোর্ট করে না। বাট ইনহেরিটেন্সের ক্ষেত্রে এই জিনিসগুলো সাপোর্ট করে, সো এটা একটা রেস্ট্রিকশন এর ক্ষেত্রে। চুজিং অ্যান অ্যাপ্রোচ, জাভা প্রোভাইডস টু ওয়ে, আমরা দেখছি থ্রেডার রানেবল, বোথ অ্যাপ্রোচ আলটিমেটলি কি রানকে ওভাররাইড করে। কি ডিফাইন্ড ইজ ডিজাইন ফ্লেক্সিবিলিটি, থ্রেড ডিফাইন্স সেভারাল মেথড দ্যাট ক্যান বি ওভাররিডেন। সেটা কি অনেকগুলো মেথড আছে আমরা ওভাররাইড করতে পারি, যেমন এখানে একটা ওভাররাইড করছিলাম এই যে স্ট্রিং মাই নেমের ক্ষেত্রে। বি সুইটেড হোয়েন, আচ্ছা আর সবসময় কি রান ম্যান্ডেটরি। কী করতে পারে, আমাদের কি মেথডকে অবশ্য ওভাররাইড করতে হবে। লিমিটেশন কি, এই যে জাভা সাপোর্ট কি সিঙ্গেল ইনহেরিটেন্স, আমি কি এক্সটেন্ড করতে পারবো না অন্যান্য ক্লাসে ওই নামের ভিতরে, সো এটা একটা লিমিটেশন, যার কারণে আমাদের ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে ভালো হয় কি যে মানে বড় বড় কাজের ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই রানেবলটাকে ইমপ্লিমেন্ট করতে হয়। প্রিফার্ড হয় ইউ অনলি নিড টু ডিফাইন থ্রেড এক্সিকিউশন লজিক, ইউ আর নট মডিফাইং থ্রেড বিহেভিয়ার। থ্রেডের যে অ্যাকচুয়াল থ্রেডের যে বিহেভিয়ার সেটা আমরা চেঞ্জ করতেছি না। লাইক এইটার ক্ষেত্রে কি আমরা এই যে থ্রেড করছি, এখানে কি আমরা জাস্ট এটার একটা অবজেক্ট ক্রিয়েট করছি, এটারে পাস করে দিচ্ছি, বাট থ্রেডের অ্যাকচুয়ালি আমি কিছু করতেছি না বা কোনো কিছু ওভাররাইড করতেছি না, ঠিক আছে। তো সেই সবের ক্ষেত্রে কি আমাদের এটা প্রেফার করা হয়। অ্যাডভান্টেজ কি, ইউর ক্লাস রিমাইন্স ফ্রি টু এক্সটেন্ড অ্যানাদার ক্লাস, আমি কি আমার ক্লাস শুধুমাত্র ওই ইমপ্লিমেন্টই করতে পারবো একে তা না, আমি আরও এক্সট্রা এক্সটেন্ড করতে পারবো। বাট ইন্টারফেসের ক্ষেত্রে কি আমাদের মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে, বেটার অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন, যার কারণে এটা সম্ভব, এটা অ্যাডভান্টেজ। রিকমেন্ডেড হচ্ছে ইফ নট ওভাররিডিং, তাইলে রানেবল ইমপ্লিমেন্ট করতে। তো আমরা যদি কিছু ওভাররিডিং না করতে হয় তাহলে কি ইমপ্লিমেন্টটাই মানে রানেবল ইমপ্লিমেন্ট করাটাই বেটার। গ্রেটার ফ্লেক্সিবিলিটি, ক্লিনার ক্লাস হায়ারার্কি, ইটিসি এই সুবিধাগুলো আছে। টু ক্রিয়েট মাল্টিপল থ্রেডস, এগুলো অনেক কিছু বলছে আর কি। আমরা সরাসরি কোড দেব যে একাধিক থ্রেড যদি আমি ক্রিয়েট করতে চাই সেই ক্ষেত্রে কী হবে, মাল্টিপল থ্রেডস ডেমো। তো এই কোডের ক্ষেত্রে আমরা থ্রেড দুইটা ক্রিয়েট করবো, ঠিক আছে, দুইটা থ্রেডকে স্টার্ট করবো। তো আমরা এই যে ক্লাস মাই থ্রেড বানাইলাম, রানেবলকে ইমপ্লিমেন্ট করছি, ভিতরে রান কোডটা লিখলাম। এবার আমরা কি থ্রেড ওয়ান, আচ্ছা এই যে এখানে কথাটা হচ্ছে আমরা কি করি, প্রথমে আমার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করি, দেন সেইটাকে পাস করি, তাই না। তো এখানে সরাসরি আমি এইভাবে আলাদা করে অবজেক্ট ভেরিয়েবলে না রেখা সরাসরি এই যে অবজেক্ট ক্রিয়েট করে পাস করে দিছি, এইভাবে করা যাবে। আমি চাইলে নিউ মাই থ্রেড একটা ভেরিয়েবলে রাখতে পারতাম, দেন ভেরিয়েবলটা লিখতে পারতাম, অথবা কি সরাসরি নিউ মাই থ্রেড লিখে দিলেও চলবে, কোনো সমস্যা নেই। আর প্রথমটার ক্ষেত্রে থ্রেড ওয়ানের ক্ষেত্রে আমি একটা নাম পাঠিয়ে দিলাম থ্রেড ওয়ান, থ্রেড টু এর ক্ষেত্রেও একটা নাম পাঠিয়ে দিলাম থ্রেড টু। এখন কি করব, দুইটা থ্রেড আমি ক্রিয়েট করছি, থ্রেড ওয়ান স্টার্ট করলাম, থ্রেড টু স্টার্ট করলাম, আর আমাদের মেইনে তো এটা আছে। তো থ্রেড ওয়ান যখন স্টার্ট করব, সবগুলোই কিন্তু স্টার্ট করতেছি আমি, এগুলো এখন কারেন্টলি কাজ চলতে থাকবে। এবং এখানে কি প্রিন্ট হবে, ফ্রম থ্রেড ডট কারেন্ট থ্রেড ডট গেট নেম, অর্থাৎ কারেন্ট থ্রেডের গেট নেমটা আমাদের কি অ্যাকচুয়ালি প্রিন্ট হবে। থ্রেড ডট কারেন্ট থ্রেড ডট গেট নেম, দ্যাট মিনস কি আমাদের থ্রেডের নাম কি সেটা প্রিন্ট হবে, এবং সাথে কি আই এর ভ্যালু প্রিন্ট হবে। আচ্ছা আমি রান করে দেখি, এই যে ফ্রম কারেন্ট থ্রেড কি আমরা মেইন থ্রেডে আসি অ্যাকচুয়ালি, আর আই তো 0 হয়েছে, 0 1 2 3 4, থ্রেড টু প্রিন্ট হয়েছে প্রথমে, প্রথমে নর্মাল থ্রেড অর্থাৎ মেইনের থ্রেড প্রিন্ট হয়েছে, দেন কি আমাদের থ্রেড টুটা প্রিন্ট হয়েছে, পরে আমাদের থ্রেড ওয়ান প্রিন্ট হয়েছে।
এগুলা তার ইচ্ছা মতো প্রিন্ট হয় আর কি, আমার কিছু করার নেই। এই যে মেইন থ্রেড এবার আগে প্রিন্ট হয়েছে, 1-এর 4টা প্রিন্ট হয়েছে, পরে আবার 2 প্রিন্ট হয়েছে, এরপরে আবার 1, এরপরে 4টা 2, এরকম মানে উল্টাপাল্টা প্রিন্ট হইতে থাকতেছে। দেখি এখানে আমি জয়েন দিয়ে ট্রাই করি নাই, জয়েন যদি দেই, আচ্ছা থ্রেড 1 ডট জয়েন তো দিতে হয় না, কী করি, জয়েন দেওয়ার জন্যে আমাদের কি করতে হয়, জয়েন তারপর স্লিপ এগুলো একটা এক্সেপশন থ্রো করে, ঠিক আছে। আমাদের আগেরটায় আমরা জয়েন দিতে পারছিলাম কজ আমাদের এই যে এখানে কি সরাসরি থ্রোজ ইন্টারাপ্টেড এক্সেপশন দেওয়া ছিল, যার কারণে এখানে জয়েন দিতে পারছি, ঠিক আছে। তো আমাদের এইখানেও হয় ট্রাই ক্যাচ দিতে হবে, নাইলে এই থ্রোজ এক্সেপশন দিয়ে দিতে হবে, নাইলে আমাদের আর কি কাজ করবে না। তো এইখানে যদি আমি ওই এক্সেপশনটা দিয়ে দিই, দেন আমাদের এই থ্রেড ডট জয়েন কাজ করবে, ঠিক আছে। অর্থাৎ ডট জয়েন ডট স্লিপ এগুলো দিতে হলে আমাদের এই থ্রোজটা দরকার। তো এখন যদি আমরা রান করি তাইলে দেখা যাবে এই যে এখন সিরিয়ালি প্রিন্ট হচ্ছে। প্রথমে থ্রেড 1 দিছি না আমরা, তো এই যে থ্রেড 1-এর কাজ হচ্ছে, এরপরে থ্রেড 2, তারপরে মেইন থ্রেড। এই দুটা সিরিয়ালি আসবে কি না তার কোনো গ্যারান্টি নাই। একটা জয়েন দিছি, ওয়েট হয়েছে এটা, আচ্ছা এই দুটা উল্টাও আসতে পারতো, বাট এইখানে আর কি প্রথমে স্টার্টের কাজ অর্থাৎ থ্রেড 1-এর কাজ হবেই মাস্ট, কারণ পরবর্তী অংশটা আমি ওয়েট করে রাখছি। সো এটাই যে একটা সিরিয়াল মেনটেন করতে চাইলে আমরা কি জয়েন দিতে পারি, তাহলে কি পরবর্তী অংশ ওয়েট করতে থাকবে। চেকিং থ্রেড মানে থ্রেড কি কমপ্লিট হয়ে গেছে, কাজ কি কমপ্লিট হয়েছে নাকি হয় নাই, সেটার জন্য আমরা ইজ অ্যালাইভ দিয়ে চেক করতে পারি। আর জয়েন তো আমরা দেখেই ফেলছি অলরেডি। ইজ অ্যালাইভটা আর কি ইন্টারনালি ফাইনাল বুলিয়ান ইজ অ্যালাইভ এমন একটা অপশন হিসেবে থাকে। যদি ইজ অ্যালাইভ অর্থাৎ ট্রু রিটার্ন করলে কোড চলতেছে, আর ফলস রিটার্ন করলে কোড ফিনিশ হয়ে গেছে। তো আমরা ইজ অ্যালাইভের জন্য একটা কোড দেখব, ইজ অ্যালাইভ ডেমো, এটা আছে নাকি, ইজ অ্যালাইভ ডেমো ডট যাবে, হ্যাঁ আছে। তো এইখানে আমাদের কি ইমপ্লিমেন্ট করছে, রানেবল ইমপ্লিমেন্টেড কোড, থ্রেড দিয়ে না। তো আমরা মাই থ্রেড তৈরি করলাম, যেখানে এই যে রান করছি, রান করলে আমরা কি করছি এইখানে, আচ্ছা ইজ অ্যালাইভ কখন চেক করবো, অর্থাৎ আমরা কিছুক্ষণ কোডটারে ঘুম পাড়াইছি, ডট স্লিপ দিয়ে কোডরে ঘুম পাড়াইলাম, এবং পরবর্তীতে চেক করা হবে বারবার যে এটা কি একদমই ঘুমানো মানে কি একদম শেষ হয়ে গেছে কোড নাকি এখনও বাইসে আছে, এটা আমরা চেক করবো আর কি। তো ওই যে ডট স্লিপ দিলে কি করতে হবে আমাদের, অবশ্যই ট্রাই ক্যাচ দিতে হবে অথবা থ্রোজ এক্সেপশন দিতে হয়। তো ইমপ্লিমেন্টের ক্ষেত্রে তো আর আমরা থ্রোজ এক্সেপশন দেখি নাই, সো এখানে আমাদের ট্রাই ক্যাচ ব্লক দেওয়া লাগছে। দেখুন মেইন ইস্যু আসি, আমরা কি এই যে থ্রেডে নিউ থ্রেড কী করছি, আমার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করার লাগে আমরা ভেরিয়েবলে না করে সরাসরি পাস করছি এবং একটা নামও পাস করে দিছি। এবার থ্রেড ডট স্টার্ট করলাম, থ্রেড ডট স্টার্ট করলে কী হবে, এইখানে অর্থাৎ রানের কাজ শুরু হবে এবং নিচেও কিন্তু কাজ চলতে থাকবে, ঠিক আছে। তো আমি এখানে কী করছি, ভ্যালু তো প্রিন্ট করছি, সাথে সাথে কী করছি 500 মিলি সেকেন্ড অর্থাৎ 0.5 সেকেন্ড আমি এটারে স্লিপ করছি, এবং একই সাথে তো আমাদের এইখানের কাজও চলতেছে। এবং এইখানে হোয়াইল থ্রেড ডট ইজ অ্যালাইভ অর্থাৎ থ্রেডটা যতক্ষণ পর্যন্ত অ্যালাইভ থাকবে, ওই থ্রেডটা যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত কি এই হোয়াইল লুপটাও চলবে। কারণ হোয়াইল লুপটারেও আমি কী করতেছি 1000 মিলি সেকেন্ড, অর্থাৎ এইখানে 0.5 সেকেন্ড আমি যদি ওকে স্লিপ করাই, এখানে কি আমি 1 সেকেন্ডের স্লিপ করাইছি, অর্থাৎ আচ্ছা রান দিলে পুরো ক্লিয়ারলি বোঝা যাবে যে অ্যাকচুয়ালি এখানে কী চলতেছে। তো এই যে রান শেষ। তো এখানে কি হয়েছে, প্রথমে থ্রেড স্টার্ট করছি, আর তখন কি থ্রেডটা অ্যালাইভও ছিল, তো প্রথমেই চেক করছে ওয়েটিং ফর মাই থ্রেড টু ফিনিশড, অর্থাৎ এই লেখাটা প্রিন্ট হয়েছে। এবার ফ্রম মাই থ্রেড, এই যে ফ্রম মাই থ্রেড কি প্রিন্ট হয়েছে, 0 1, 0 আর 1 প্রিন্ট হয়েছে। তো 0 1 দুইটা প্রিন্ট হওয়ার কারণ কি, 0 প্রিন্ট হয়েছে 1 সেকেন্ড থামছে, মানে 0.5 সেকেন্ড থামছে, কিন্তু তার আগে অলরেডি 1 সেকেন্ড এটা স্টপ হয়ে আছে না। ওয়েটিং ফর মাই থ্রেড টু ফিনিশ এই লেখা হওয়ার পর সে কতক্ষণ স্লিপ মোডে থাকবে, 1 সেকেন্ড স্লিপ মোডে থাকবে, এবং সেই সময়েই এদিকে কি ফ্রম মাই থ্রেড একবার প্রিন্ট হয়েছে, ওইটার সাথে সাথেই একবার 0 প্রিন্ট হয়েছে, 0.5 সেকেন্ড স্লিপ হয়েছে, এরপরে আবার কি এটা আবার প্রিন্ট হয়েছে, কারণ এইটা মাত্র 0.5 সেকেন্ড গেছে, কিন্তু ও তো 1 সেকেন্ডের জন্য ঘুমাই গেছে, তো এইটা তো এখনও অ্যাক্টিভ হবে না। 0.5 সেকেন্ড গেছে, আবারও 1 প্রিন্ট হয়েছে, এবং এরপরে কি আবার 500 মানে
0.5 সেকেন্ডের জন্য আবার ঘুমাই গেছে। তো সেই টাইমে আবার এ অ্যাক্টিভ হয়ে গেছে, কারণ এর 1000 মিলিসেকেন্ড শেষ। তখন সে কি আবার এই লুপটা চালাইতে পারছে, আবার এখানে গেছে, আবার 1 সেকেন্ডের জন্য স্লিপ হয়েছে। সেই 1 সেকেন্ডের মধ্যে কি এই 500 করে কি আবার 2টা প্রিন্ট হয়ে গেছে, 2 3, আবার ও কি আবার ও অ্যাক্টিভ হয়ে গেছে। সো ওয়েটিং ফিনিশ, এটা আবার প্রিন্ট হয়েছে, এবং এরপরে কি এখানে বাকি আছে মাত্র একটা। সো মাত্র একটাই প্রিন্ট হয়েছে এবং ফিনিশ হয়েছে। আই গেস বুঝে গেছে কথা। এখানে যদি আমি চেঞ্জ করে দিই, অর্থাৎ 500 না দিয়ে এটা যদি 1000 দিই, তাহলে দেখা যাবে একটা একটা করে প্রিন্ট হচ্ছে এখানে 2টার জায়গায়। তাহলে এই যে দেখা যাবে একটা একটা করে প্রিন্ট হচ্ছে, কজ আমি এইখানে একটা প্রিন্ট করে 1 মিনিটের জন্য 1 সেকেন্ডের জন্য ঘুমাই যাচ্ছি, এবং এইখানে ওই 1 সেকেন্ডের মধ্যে এ আবার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, যার কারণে একটা একটা করে হচ্ছিল। মানে এখানে আমরা টাইম চেঞ্জ করে করে দেখতে পারবো। যদি আমি এখানে 250 দিই, দ্যাট মিন্স ওই টাইমের মধ্যে এই যে পুরা 4টা প্রিন্ট হতে পারবে, কারণ ওই 250 এই 1 সেকেন্ড ঘুমাইতে ঘুমাইতে ও কি 4 বার ওই 250 কভার করতে পারবে এবং 4 বার প্রিন্ট হতে পারবে। ঠিক আছে, এইটা হচ্ছে স্লিপের কাহিনী। আর অবশ্যই কি আমাদের এই স্লিপ দিতে হলে আমাদের ট্রাই কেসের মধ্যে রাখতে হবে। স্লিপ দিয়ে বা জয়েন দিয়ে আমাদের ট্রাই কেসের মধ্যে মাস্ট রাখতে হবে। ইউজিং জয়েন, এটা কি করে, ওই যে থ্রেডকে ওয়েট করতে বলে। আর এটাও কি আমাদের ইন্টারাপ্টেড এক্সেপশন থ্রো করে। এটা মূলত সিঙ্ক্রোনাইজেশনে ইউজ হয়। সিঙ্ক্রোনাইজেশনে যদিও আমি এখন আসি নাই, কন্ট্রোল ওয়েটিংয়ের ক্ষেত্রে এটা ইউজ হয়, যে ইফ দ্য থ্রেড ফিনিশেস, তাইলে কি আবার নতুন আরেকটা স্টার্ট হয়। এটাই মূলত, এটা কি জয়েন ডেমো কি আছে এখানে? জয়েন ডেমো যদিও এখানে নেওয়া নাই, দ্যাট মিনস আমি এখানে এটা পড়ি নাই, তবে আই গেস পারা যাবে। দেখি জয়েন ডেমোতে কী করা হয়েছে। থ্রেড ক্রিয়েট করছে, নিউ থ্রেড, মাই থ্রেড, এটা পাস করে দিচ্ছে এবং থ্রেড স্টার্ট করছে। থ্রেড স্টার্ট করলে নিশ্চয়ই এখানে কি আছে, মানে আমাদের ওই ক্লাসটা দেয় নাই স্যার। ঠিক আছে, মানে আমরা যে একটা নিজস্ব ক্লাস তৈরি করি ওইটা উজ্জ্ব অবস্থায় আছে, বাট ওইখানে এই যে ফ্রম মাই থ্রেড এই লেখাটা আছে। তো ওইখানে আমরা 0 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করছি, এবং এই থ্রেড ডট জয়েন দেওয়া হয়েছে, এই যে আচ্ছা থ্রেড ডট জয়েন দিছি। সো কি আমাদের ওই স্টার্টের কাজ পুরোটা করে আসছে, দেন কি আমাদের এইখানে এটা প্রিন্ট হয়েছে। তো এটা আমরা অলরেডি দেখে ফেলছি না, যে আমরা থ্রেড ডট জয়েন দিতে পারি। তবে স্যারের এখানে ট্রাইকে স্ক্যান দেওয়া লাগছে, কারণ এইখানে আমি সরাসরি থ্রোজ লিখে নাই। সরাসরি থ্রোজ যদি লিখতো তাহলে আর ট্রাই কেসের মধ্যে রাখা লাগতো না, আমি সরাসরি থ্রেড ডট জয়েন দিতে পারতাম। তো এই কোডটা দেখে ফেলছি অলরেডি আমরা। তো আপাতত এতটুকুই, 56 পৃষ্ঠা পর্যন্ত এতটুকুই পড়া হয়েছে আমার। বাকি অংশ পড়লে আবার ক্লাস বানাবো পরে। তো টিল দেন, আল্লাহ হাফেজ।